আসসালামু আলাইকুম। আমরা উদ্ভিদ বিজ্ঞানের কোষ ও কোষের গঠন অধ্যায় একদম প্রথম যে অধ্যায়টা, এই প্রথম অধ্যায়ের একদম গুরুত্বপূর্ণ যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, সেই লাইনগুলো আমরা পড়িয়ে দিব। হাসান স্যারের বই এবং সাথে সাথে অন্যান্য যে বই, আজিবুর রহমান স্যারের বই এবং আলিম স্যারের বই, ঠিক আছে? এই অংশগুলো থেকে একেবারে মানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো আমরা পড়িয়ে দেবো, হ্যাঁ? তো এইগুলো পড়লে আশা করি মনে হবে যে এই লাইনগুলো পড়লে একেবারে মেইন যে এমসিকিউ যেগুলো লাইন সেগুলো আসলে কাভার হয়ে যাবে। সাথে সাথে মানে ডিটেলস জানার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে, কিন্তু হচ্ছে এটা জাস্ট মানে এমসিকিউটা কাভার করার জন্য, এমসিকিউটা ভালোভাবে কাভার করার জন্য জাস্ট আমরা এই একটা সিরিজের মাধ্যমে টোটাল সবগুলো অধ্যায় থেকে আসলে নেওয়ার চেষ্টা করবো আর কি, হ্যাঁ? তো আজকে আমাদের কোষে কোষের গঠন অধ্যায়, তো আমরা শুরু করি সবাই। তো একেবারে ফার্স্টের দিক থেকে আমরা একটা জিনিসটা দেখি, দেখা যাচ্ছে যে সেল শব্দটা কোথা থেকে আসছে। তাহলে আমরা যদি বলি সেলুলার শব্দ থেকে, এটা একটা ল্যাটিন শব্দ, সেলুলার শব্দ থেকে, হ্যাঁ? তারপর কোষবিদ্যার জনক, আমরা যদি বলতে যে কোষবিদ্যার জনককে রবার্ট হুক, কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক। দেখো মাইক্রোগ্রাফিয়া, এই রবার্ট হুক মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে কিন্তু এই কোষ প্রাচীর আবিষ্কার করার পরে, মানে কোষ এটা আবিষ্কার করার পরে তার মানে কোষের যে নামকরণটা হবে কোষ প্রাচীর, ঠিক আছে? মানে উনি দেখছিল তো আসলে কোষের কোষ প্রাচীরটা দেখছিল ফার্স্টে, ঠিক আছে? তো সেটা এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে কিন্তু তার বর্ণনা করেন। আধুনিক কোষবিদ্যার জনক, তাহলে কোষবিদ্যার জনক যদি বলে তাহলে হলো রবার্ট হুক, আর যদি আধুনিক কোষবিদ্যার জনক বলে তাহলে হলো সোয়ানসন, কার্ল পি সোয়ানসন। মানুষের দীর্ঘতম কোষ হলো নিউরন, 1.37 মিটার পর্যন্ত লম্বা। দেখা যাচ্ছে এটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে, হ্যাঁ, ডেন্টালে আসছে। এবং মানবদেহের সব মানে মানবদেহের না, এটা হচ্ছে আমরা যদি মানবদেহের যদি সবচেয়ে বড় কোষ বলি তাহলে কিন্তু আসবে ডিম্বাণু, ঠিক আছে? এই যে এটা যে আয়তনের দিক থেকে মানবদেহের সবচেয়ে বড় কোষ কিন্তু ডিম্বাণু। কিন্তু যদি আসে সবচেয়ে বড় কোষ কোনটা, আসলে একটা ডিম আসলে একটাই কোষ, ঠিক আছে? এবং ডিম হিসাবে উট পাখির ডিম সবচেয়ে বড়, তো সেই হিসাবে উট পাখির ডিমটা কিন্তু সবচেয়ে বড় কোষ, ঠিক আছে? আর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ যদি এভাবে বলি তাহলে শুক্রাণু আসবে অথবা অনুচক্রিকা, এটা হলো মেন কথা, হ্যাঁ? মানে আসলে দুই জায়গায় দুই রকমভাবে লেখা আছে। ক্ষুদ্রতম, অনেকে এভাবে বলে যে ছোট বললে তুমি শুক্রাণু দাও আর ক্ষুদ্রতম বললে অনুচক্রিকা দাও। বিষয়টা ওরকমটা না আসলে, মানে অপশানে যদি মানে না থাকে, অনুচক্রিকা না থাকে, মানে আমরা তাহলে শুক্রাণু দেবো, বা সহজ কথায় শুক্রাণু না থাকলে অনুচক্রিকা দেবো। একসাথে আসার আসলে সম্ভাবনা নাই। যদি আসে যে শুক্রাণু অনুচক্রিকা দুটোই আসে, তাহলে আমরা আসলে অনুচক্রিকাটা দেওয়ার চেষ্টা করবো, অনুচক্রিকা দিব, হ্যাঁ? এটাই। এখন আসো মাইকোপ্লাজমা আসলে একটা ব্যাকটেরিয়া জাতীয়, হ্যাঁ, আদি ব্যাকটেরিয়া জাতীয়। তো এই মাইকোপ্লাজমা যেটা এইখানে দেখো, মাইকোপ্লাজমা দেন হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলো সব কিন্তু কি বলতেছে, মানে এগুলো হলো প্রোক্যারিওটিক মানে কি, মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না, প্রোক্যারিওটিক, হ্যাঁ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসটা সুগঠিত না। তাতে কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, ইকোলাই আমরা জানছি, দেন সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? মনেরা রাজ্যের সব জীব, মনেরা আমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়ছি, রাজ্য মনেরা, প্রোটিস্টা এভাবে পড়ছি, হ্যাঁ? তো মনেরা রাজ্যের সব জীবই কিন্তু হলো প্রোক্যারিওটিক বা আদিকোষী। কিন্তু খেয়াল করে দেখো, কিন্তু ইউক্যারিওটিক কী হবে, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, হ্যাঁ, তারপরে জিমনোস্পার্ম মানে নগ্নবীজি, আবৃতবীজি এবং সকল প্রাণী কোষ, সবগুলো কিন্তু ইউক্যারিওটিক। তো আমরা যেটা বলতেছিলাম আর কি, প্রোক্যারিওটিক মানে কি, নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না, ঠিক আছে? তো সুগঠিত এই জন্য নিউক্লিয়াস নেই, নিউক্লয়েড থাকবে। নিউক্লয়েড কি জিনিস, মানে কোষের মধ্যে যদি ডিএনএ সমৃদ্ধ অঞ্চল, বা সহজ কথা আমরা বলতাম যে ক্রোমোজোম তো তৈরি হয়েছে আসলে ডিএনএ দিয়ে। তো একটা ব্যাকটেরিয়া কোষ আছে, মনে করো ব্যাকটেরিয়া, তার ডিএনএগুলো বা ক্রোমোজোমগুলো এভাবে যদি পেঁচানো থাকে একটা জায়গায়, অর্থাৎ ডিএনএ সমৃদ্ধ যে অঞ্চল, সেই সম্পূর্ণ অঞ্চলটাকে বলে নিউক্লয়েড। মানে তুমি প্রোক্যারিওটা, বা সহজ কথায় যদি আমি আদিকোষের কথা বলি, সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না সুনির্দিষ্ট গঠনের, কিন্তু নিউক্লয়েড থাকে, মানে ডিএনএ আরএনএ এগুলো থাকতে পারে, কিন্তু আসলে কথা হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে না, সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসে যে আবরণ থাকবে, তারপর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম মানে নর্মালি একটা নিউক্লিয়াসের মধ্যে যেমন হয় আর কি, হ্যাঁ? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের যে আবরণ, ঠিক আছে, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, তারপরে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলো থাকবে না, ঠিক আছে? এটাই। এখন সুকেন্দ্রিক কোষে ডিএনএটা কী হবে, ডিএনএটা সূত্রাকার, আমরা জানি যে ডিএনএটা সূত্রাকার, তবে প্রোক্যারিওটার মধ্যে যে ব্যাকটেরিয়াতে এটা বৃত্তাকার ডিএনএ থাকতে পারে, বৃত্তাকার ডিএনএ থাকে, সেটাকে আমরা প্লাজমিড বলি, ঠিক আছে? বৃত্তাকার ডিএনএ থাকতে পারে সেটা ব্যাকটেরিয়াতে। আর মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা
23টা। দেখো জনন কোষে বলতেছে, এইটা বলতেছে জনন কোষ মানে কি আসলে শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর কথা যদি আমরা বলি তাহলে সেটা 23টা, যেটা মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়। কিন্তু অন্য যে কোনো কোষ বলুক, যদি বলতো জনন মাতৃকোষের কথা তাহলে কিন্তু 46টা হইতো বা 23 জোড়া হইতো। যদি বলতো দেহকোষ তাহলে কিন্তু 23 জোড়া হইতো। প্রোটোপ্লাজমের 3টা অংশ। দেখো একটা কোষের, আমরা যদি কোষ প্রাচীর, বাইরে তো কোষ প্রাচীর থাকে, এখন প্রাণী দেহে আসলে কোষ প্রাচীর থাকে না, তো এই কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরে যা কিছু আছে, মানে একটা কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে, মানে উদ্ভিদ কোষের কথা যদি বলি, যে উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর আছে, ভিতরে যা কিছু আছে। প্রাণী কোষের তো মনে করো যে টোটালটাই আসলে কোনো মানে উপরে কোনো কোষ প্রাচীর নেই, তো কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরে যা কিছু আছে সবগুলোকে আমরা বলি প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের 3টা অংশ। কোষ ঝিল্লি থাকবে, এটা কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর কিন্তু আলাদা, ঠিক আছে? উদ্ভিদ কোষের কোষ ঝিল্লি কোষ প্রাচীর দুটোই থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ ঝিল্লি থাকবে। এখন কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এটা মনে রাখবো। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো বলতেছে যে ঝিল্লি বিহীন অঙ্গন। আমরা এইভাবে মনে রাখবো না, আমরা এইভাবে মনে রাখবো যে সেরা মামাই প্রথম, সেরা মামাই প্রথম। সেরা মামাই প্রথম মানে কি, যে জিনিসটা সেরা মানে সেন্ট্রোজোম, সে দিয়ে রা দিয়ে হলো রাইবোজোম, মামাই, মামাই মানে কি মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস এবং হচ্ছে রসই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর প্রথম মানে প্রোটিওজোম। দেখো সবগুলো হয়ে গেল। তাহলে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল যাই বলি না কেন, রাইবোজোম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, দেন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রোটিওসোম, এগুলো সবই হচ্ছে ঝিল্লিবিহীন। আর ঝিল্লিবিহীন যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের কিন্তু ঝিল্লিবদ্ধ মানে কোষ ঝিল্লিওয়ালা, মানে ঝিল্লি বা আবরণী, এটা ঝিল্লি না বলে অনেক সময় বলতে পারে যে আবরণী বিশিষ্ট যে অঙ্গাণুগুলো কোষের মধ্যে, সেই অঙ্গাণুগুলো, সেগুলো হচ্ছে অনেকে এটা মনে রাখে, এটা মনে রাখতে হলে এভাবে ঝিল্লিবদ্ধগুলো মনে রাখে, মা এরা পাগল, এভাবে মনে রাখতে পারে, ঠিক আছে? মা এরা পাগল। আমাদের যে কোনো এক পাশ মনে রাখলেই হয়, বাকিটা পড়া লাগলো না। মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, প্লাস্টিড, গলগি বডি, লাইসোসোম, যেটাই মন চাই পড়তে পারো। এখন চলে আসো কোষের মধ্যে কিছু বর্জ্য পদার্থ আছে। বর্জ্য পদার্থ বুঝতে পারছো কোষের জন্য দরকার না, তো এগুলো হলো রেজিন, ট্যানিন, গাম, উদ্বায়ী তেল, এগুলো এভাবে আসতে পারে। নিচের কোনটি কোষের বর্জ্য পদার্থ? দেখো ডেন্টাল কোশ্চেন আসছে, নিচের কোনটি কোষের বর্জ্য পদার্থ, এবার একটু মনে রাখলাম। এইটা গুরুত্বপূর্ণ যে নিঃসৃত পদার্থ, কোষ নিঃসৃত পদার্থ কোনগুলো, তা আমরা মনে রাখবো হাইপেন, হাইপেন, আমরা মনে রাখবো হাইপেন। হাই মানে হলো হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। দেন সঞ্চিত খাদ্য, আমরা জানি আমাদের কোষের মধ্যে কিন্তু এক্সট্রা যে অংশ, আমরা যে খাওয়ার পরে যে এক্সট্রা অংশগুলো সেগুলো কিন্তু সঞ্চিত থাকবে। আমরা তো 3টে প্রকার জিনিসই মেইনলি খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এটা আমাদের প্রধান 3টা খাবার। তো এইটা এইভাবে সঞ্চিত থাকে কোষের মধ্যে। দেন হচ্ছে আমরা চলে আসি কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কিন্তু প্রধানত কি নির্মিত বলো তো? সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ঠিক আছে? তো কোষ প্রাচীরটা শক্ত এবং সেলুলোজ নির্মিত। আমরা জানি যে উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু বড় আকারে একটা ফাঁকা যে গহ্বর থাকে, এটাকে কোষ গহ্বর বলি, ঠিক আছে? তো এইটা গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই কোষ গহ্বরটা থাকবে। মানে এই যে বলতে চাচ্ছে এরকমভাবে যে কোষ প্রাচীরটা থাকবে উদ্ভিদ কোষে, কেন্দ্রে বড় এমন গহ্বর থাকবে। এছাড়া বলতেছে লাইসোজোম, মাইক্রোভিলাই, সেন্ট্রোজোম, এগুলো বলতেছে যে সেন্ট্রোজোম এগুলো কিন্তু অনুপস্থিত। খেয়াল করে দেখো কি বলতে চাচ্ছে, লাইসোজোম, লাইসোজোম, মাইক্রোভিলাই এবং সেন্ট্রোজোম এগুলো কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তাহলে এভাবে কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত, তো তার মধ্যে 3টা হবে অ্যান্সার। একটা হলো লাইসোজোম, মাইক্রোভিলাই এবং সেন্ট্রোজোম, লাইসোজোম, মাইক্রোভিলাই এবং সেন্ট্রোজোম, এই 3টা হলো অনুপস্থিত, ঠিক আছে? আর আমরা জানি উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার, উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার, এটাই। এই যে মানে পিডিএফটা আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এটা তোমরা দেখে দেখে পড়ে ফেলবা এবং প্রিন্ট করে নিতে পারলে, এবং এটা এই লাইনগুলো বারবার বারবার পড়তে থাকবে। মেনলি এমসিকিউগুলো এখান থেকে হয় জেনারেলি। তো এটাই হলো কথা। দেন হচ্ছে আমরা এখানে চলে আসি। তো আমরা এখন প্রাণী কোষের ক্ষেত্রে স্পেশালি পড়বো। প্রাণী কোষের ক্ষেত্রেই কিন্তু আসলে ওই লাইসোজোম মানে যেটা আমরা দেখলাম, এই যে লাইসোজোম, মাইক্রোভিলাই, সেন্ট্রোজোম, ওগুলো কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। এবং আমরা জানি যে প্রাণী কোষের মধ্যে আমি বলছি অলরেডি যে কোষ প্রাচীর থাকে না। কোষ গহ্বর, বড় যে কোষ গহ্বর, যেটা প্রাণী কোষের মধ্যে বড় আকৃতি কোনো কোষ গহ্বর থাকে না, ছোট 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 কিছু কোষ গহ্বর থাকতে পারে, ঠিক আছে? ছোট ছোট কোষ গহ্বর থাকতে পারে। এবং সঞ্চিত খাদ্য কি কি বলছি, গ্লাইকোজেন, প্রাণীদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং চর্বি, গ্লাইকোজেন। আর উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। এখন চলে আসো কোষ প্রাচীরের প্রধান উপাদান, আমরা বলছি অলরেডি সেলুলোজ, এবং সেলুলোজের
দিয়ে গঠিত একটা ক্ষুদ্রতম একক হলো মাইসেলি। তাহলে যদি কোশ্চেন আসে যে কোষ প্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, সেটা হলো মাইসেলি। এবং ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো মাইসেলি মিলে তৈরি হয় আগে মাইক্রোফাইব্রিল। খেয়াল করে দেখো, আমরা বলছি সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ মিলে আসলে মানে পরবর্তীতে ধাপে ধাপে তৈরি হবে মাইসেলি, যেটা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবার এই মাইসেলি মিলে তৈরি হবে মাইক্রোফাইব্রিল, আর মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে এই ম্যাক্রো। ম্যাক্রো মানে কিন্তু বড়, ঠিক আছে? তাই তো ম্যাক্রোফাইব্রিল, যেটা 5 থেকে 15%, ম্যাক্রোফাইব্রিলে হেমিসেলুলোজ নামক অংশ, এটা 5 থেকে 15% থাকতে পারে। এটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে, এই জন্য বলছি যে এটা আমাদের এই পার্সেন্টেজটুকু পড়তে হচ্ছে। সব পার্সেন্টেজ আসলে মনে রাখা সম্ভব না বইয়ের সবগুলো, আমরা যেগুলো যেগুলো আসছে মোটামুটি, বা যেগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসছে, বা এমসিকিউ প্র্যাকটিস করতে করতে যেগুলো হয় সেগুলো মুখস্থ করবো, ঠিক আছে? তো ম্যাক্রোফাইব্রিলে হেমিসেলুলোজ থাকে হচ্ছে 5 থেকে 15%। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এটা একদম কমন কোশ্চেন, দেখো কত জায়গায় কোশ্চেন আসছে, ঠিক আছে? এইটা কত জায়গায় আসে দেখো। তাহলে এটা ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তারপর চলে আসি একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের 3টা স্তর, মানে কোষ প্রাচীরের 3টা স্তর। কোষ প্রাচীরের কয়টা স্তর? 3টা। একটা উদ্ভিদের কোষ প্রাচীরের 3টা স্তর। তা কোষ প্রাচীরের 3টা স্তরের মধ্যে কি কি? মাঝখানে থাকবে মধ্যপর্দা, এবং মাঝখানে একটা মধ্যপর্দা থাকলো, মধ্যপর্দা, তারপরে কিন্তু প্রাথমিক প্রাচীর, আর তারপরে হলো সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, তাহলে মধ্যপর্দা, তারপরে থাকবে হলো প্রাথমিক প্রাচীর, তারপরে থাকবে হলো সেকেন্ডারি প্রাচীর। এখন দুটো এভাবে মাঝে মাঝে দেখা যাবে কোষ প্রাচীরের মাঝে মাঝে, মনে করো এখানে একটা কোষ আছে এরকমভাবে, এখানে একটা কোষ আর এখানে একটা কোষ, দুটো কোষের মধ্যে একটা সংযোগের স্থল আছে অনেক সময়, একটা ছিদ্র দিয়ে, সেই ছিদ্রটাকে আমরা বলবো হলো, এপাশে একটা ছিদ্র আছে, এপাশে একটা মানে ছিদ্রের অংশ, যেখানে শুধুমাত্র মধ্যপর্দাটা থাকতেছে, দুইটা কোষের সংযোগের স্থল, ঠিক আছে? এই অংশটুকুকে আমরা বলতেছি পিঠ। পিঠ মানে ছিদ্র, পিঠ মানে ছিদ্র, আর পিঠ, এখানে একটা পিঠ আছে, এখানে পিঠ, তাই জন্য বলতেছে পিঠ পেয়ার, মানে ছিদ্রের জোড়া আর কি, পিঠ পেয়ার। তো এই পিঠ পেয়ার, এখন আমাদের যেটা পড়তে হবে, এই যে এই কোষের সাথে এই কোষের যে সাইটোপ্লাজমের যে সংযোগ, তাই না? এই কোষ থেকে কিছু উপাদান মনে করে এই কোষে গেল, এই কোষ থেকে কিছু উপাদান এই কোষে আসতেছে, এই যে সাইটোপ্লাজমের যে সংযোগ, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে অনেকভাবে, যে দেখা যাচ্ছে এখানে এইভাবে বলছে যে পিট মেমব্রেন দ্বারা অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে, হ্যাঁ, মনে করো যে এক প্রোটোপ্লাজম থেকে আর এক কোষের প্রোটোপ্লাজম যে যুক্ত, এটা হলো প্লাজমোডেজমাটা। বা আমরা এইভাবে কোশ্চেন আসতে পারে যে দুটি কোষের সাইটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা। দুটি কোষের সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্রোটোপ্লাজমে পানির পার্সেন্টেজ কত? 70 থেকে 90। প্রোটোপ্লাজমে পানির পার্সেন্টেজ 70 থেকে 90। আমরা কিছুক্ষণ পরে পড়বো যে সাইটোপ্লাজম, আমরা কিন্তু এখন পড়লাম প্রোটোপ্লাজম। একটা জিনিস একটু মনে রাখো, যে যদি কোশ্চেন আসে সাইটোপ্লাজমে পানির পার্সেন্টেজ কত, সেটা হবে 65 থেকে 96। সেটা হবে কত? 65 থেকে 96%। তাহলে প্রোটোপ্লাজমের পানি পার্সেন্টেজ 70 থেকে 90, কিন্তু সাইটোপ্লাজমের হচ্ছে পানি পার্সেন্টেজ 65 থেকে 96। দেন চলে আসি আমরা এখানে, যে কোষের মধ্যে প্রোটোপ্লাজমের যে চক্রাকার ঘূর্ণন, অ্যাকচুয়ালি কোষের মধ্যে যে উপাদানগুলো, এগুলো আসলে একটু মানে তরল থকথকের মতো থাকে, তো এগুলো একটু চলনশীল, মানে চলতে থাকে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। মাঝে মাঝে তরল পদার্থ কিছু যেমন মুভমেন্ট করে, এখানে এরকম মুভমেন্ট বা ঘূর্ণন সৃষ্টি হয়, ঘূর্ণনটাকে আমরা বলি সাইক্লোসিস। মানে আমরা যেটা বলছি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের যে ঘূর্ণনটা হয়, সেটাকে আমরা বলছি সাইক্লোসিস, ঠিক আছে? সাইক্লোসিস। এখন এই ঘূর্ণনটা দুই ধরনের হতে পারে, একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন। আমরা আপাতত একমুখী আবর্তনের উদাহরণটা মনে রাখি, পাতাঝাজি। বহুমুখী উদাহরণ হলো ট্রাডেসকানশিয়া, আসলে এক পাশ পড়লেই হয়ে যায়, এই জন্য আমরা বললাম যে একমুখী আবর্তনটা একটু মনে রাখি, সেটা হচ্ছে পাতাঝাজি, ঠিক আছে? ট্রাডেসকানশিয়া যদি মনে রাখতে পারো ভালো, মানে ট্রাডেসকানশিয়া, ট্রাডেসকানশিয়া, এটা হলো বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন বললাম যে তোমার যদি কোশ্চেন আসে যে প্রোটোপ্লাজমের সাইক্লোসিস কয় ধরনের, তাহলে বলবো দুই ধরনের, একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনটা হলো পাতাচাজি, বহুমুখী আবর্তনটার নাম কি? ট্রাডেসকানশিয়া। দেখো উদ্ভিদের জীবনের ভৌত ভিত্তি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? প্রোটোপ্লাজমকে। জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। কোষঝিল্লির আরও কিছু কিছু কিন্তু নাম আছে, আমরা কোষঝিল্লি যেটা বললাম যে কোষ প্রাচীরের নিচেই থাকবে, তার কিন্তু নাম আছে প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, এরকম অনেকগুলো নাম আছে। প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন। এখন চলে আসো, তো আমাদের যেটা পড়তে হবে যে হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের একটা মানে সিঙ্গার নিকলসন একটা গ্রহণযোগ্য একটা মডেল দিয়েছে, সবচেয়ে গ্রহণীয় মডেল। আসলে
অন্যান্য অনেক বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল আছে, যেমন ড্যানিয়েল ডেপসন নামক, ড্যানিয়েল এবং ডেপসন, আমি দুইটাই ডি দিয়ে এভাবে মনে রাখি, যে ড্যানিয়েল আর ডেপসন দিয়ে স্যান্ডউইচ বানাইছে মনে করো। এরকমভাবে কোষ প্লাজমা মেমব্রেনের একটা মডেল আছে, স্যান্ডউইচ মডেল, কে দিয়েছে? ড্যানিয়েল ডেপসন। এমনভাবে মানে এরকম বিভিন্নজন বিভিন্ন মডেল দিয়েছে। তা আমাদের আপাতত দরকার এটা, যে সিঙ্গারা নিকলসন এটা এর দেয়া মডেলটা সবচেয়ে গ্রহণীয়, এবং এটার নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল এবং ফ্লুইড মোজাইক মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেলে আসলে কয় ধরনের প্রোটিন আছে? এই মডেল অনুসারে 3 ধরনের প্রোটিন আছে। কয় ধরনের প্রোটিন? 3 ধরনের প্রোটিন আছে। ফ্লুইড মোজাইক মডেলে 3 ধরনের প্রোটিন আছে। এবং এখানে তোমার হচ্ছে 3 ধরনের প্রোটিনের মধ্যে আমরা এভাবে মনে রাখতে পারি 3 ধরনের প্রোটিন। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, 3 ধরনের প্রোটিন আছে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, কোষঝিল্লির শুষ্ক জেনের কত ভাগ লিপিড যদি বলা হয়, আসলে এটা কোষঝিল্লি তৈরি হয়েছে এভাবে প্রোটিন লিপিড প্রোটিন এভাবে স্তর থেকে। হ্যাঁ, এভাবে তৈরি হতে পারে 3টে স্তর যে উপরের দিকে মনে করো প্রোটিনের একটা আস্তরণ থাকলো, তারপরে মাঝখানে হচ্ছে লিপিড থাকলো, এবং তারপরে আবার প্রোটিনের লেয়ার থাকতো, এরকমভাবে মানে একটা মডেল আছে। আবার আমরা কিন্তু এটা ফ্লুইড মোজাইক মডেলের কথা বলছি না। ফ্লুইড মোজাইক মডেল ছাড়াও আর একটা মডেল আছে, সেটাকে বলে একক পদ্মা মডেল। সেই একক পদ্মা মডেলে লেয়ার থাকবে কেমন? প্রোটিন, লিপিড, তারপরে মানে প্রথমে প্রোটিন থাকবে, তারপরে লিপিড থাকবে, তারপরে প্রোটিন থাকবে, এভাবে একক পদ্মা বলে একটা মডেল আছে। তাহলে 3টা মডেলের নাম জানলাম আপাতত প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে। একটা পড়লাম এদিকে স্যান্ডউইচ মডেল, একটা তো গ্রহণযোগ্য মডেল ফ্লুইড মোজাইক মডেল, এবং আর একটা হচ্ছে এই যে একক পদ্মা মডেল, সেখানে লিপিড, প্রোটিন, লিপিড এভাবে থাকবে। এখন সাইটোপ্লাজম বিশেষ নাম খেয়াল করে দেখো, সাইটোপ্লাজম বিশেষ নাম হলো সাইটোসল বা হায়ালোপ্লাজম, এরকম নাম হতে পারে। সাইটোসল শব্দটা প্রথম ব্যবহার করেন লার্ডি। নামগুলো পড়তে থাকতে হবে আসলে, এখানে অনেকগুলো বিজ্ঞানীর নামই আছে, আসলে পড়তে পড়তে মনে থাকবে, আসলে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। প্রাণী কোষে সাইটোপ্লাজমের পানি পার্সেন্টেজ, এখানে 67% গড়ে দেয়া আছে। প্রাণী কোষের এভাবে বলছে, তাই আমরা যদি ওভারঅল যদি বলে এভাবে যে সাইটোপ্লাজমের পানি পার্সেন্টেজ, আমি কিন্তু বলে দিলাম 65 থেকে 96, এটা হলো পার্সেন্টেজ আকারে মনে রাখবো। কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণে সাইটোপ্লাজম। ঠিক আছে, এখন চলে আসো রাইবোজোমের কতগুলো নাম আছে দেখো। কত 18-19 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে প্রোটোপ্লাজম প্রোটিন সংশ্লেষণ করা কোষের প্রোটিন ফ্যাক্টরি বা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয় বলো তো? আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সো আমরা বলতে চাচ্ছি যে প্রোটিন তৈরি করার যে কারখানা সেটা হলো রাইবোজোম। তো রাইবোজোমের গঠনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে আরএনএ। রাইবোজোম কিন্তু তৈরি হয়েছে আরএনএ আর আরএনএ, আসলে আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন, সে কী ধরনের প্রোটিন? হিস্টোন নামক প্রোটিন। এবং এই প্রোটিন অনুপাত কত হবে বলো তো? 1:1। ঠিক আছে, অর্থাৎ 1:1, অর্থাৎ প্রোটিন থাকবে হলো 50% এবং আরএনএ থাকবে 50%। এটা মাথায় রাখবো, এটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে যে আরএনএ মানে প্রোটিন, আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1। এখন চলে আসো এই রাইবোজোম, কিন্তু একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যখন পড়ছিলাম এ পাশে যে প্রোক্যারিওটা মানে আদিকোষ আর প্রকৃত কোষ, এই আদিকোষের মধ্যে কিন্তু আসলে কোনো মানে অঙ্গাণু আসলে থাকে না আদিকোষের মধ্যে, হ্যাঁ, রাইবোজোম ব্যতীত। আদিকোষ যেটা, হ্যাঁ, অপ্রকৃত কোষ যেটা আমরা পড়লাম, এই অপ্রকৃত কোষের মধ্যে রাইবোজোম ব্যতীত আসলে কোনো অঙ্গাণু থাকে না। মানে অপ্রকৃত কোষ মানে কি? যার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত ছিল না। আর যার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত সেটা তো প্রকৃত কোষ, সেই প্রকৃত কোষের মধ্যেও রাইবোজোম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে আদি কোষের মধ্যেও রাইবোজোম থাকবে, প্রকৃত কোষের মধ্যেও রাইবোজোম থাকবে, দুইটার মধ্যেই যেহেতু রাইবোজোম আসে, এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। আসলে রাইবোজোম তো দরকারি, কারণ এই রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়। আর সকল প্রাণী বা উদ্ভিদ যাই বলি না কেন, এই প্রাণী বা উদ্ভিদ বা কোষের বৈশিষ্ট্য প্রকাশ হয়, জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ হয় কিন্তু প্রোটিনের মাধ্যমে, বিভিন্ন রকম প্রোটিনের মাধ্যমে। আর প্রোটিনটা তৈরি করতেছে হলো রাইবোজোম। ঠিক আছে, তো এই প্রোটিনটা কিন্তু আসলে আমরা খাবার দাবারের মাধ্যমে যে প্রোটিন খাচ্ছি ওই প্রোটিনটা না, আসলে প্রোটিন খাচ্ছি ওগুলো আমাদের দেহের মধ্যে শক্তি তৈরি করে। আমরা জেনেটিক বৈশিষ্ট্যের জন্য যে বিভিন্ন প্রোটিন কথা বলতেছি, যেমন আমাদের চুল, নখ, দাঁত, এই সবগুলো কিন্তু প্রোটিন আসলে।
তো এক এক প্রাণীর দেহে এক এক রকম তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা ডিএনএর মধ্যে সাজানো, বিভিন্ন ধরনের সাজানো, ডিএনএতে বিভিন্ন প্রকার স্টাইলে সাজানো আছে, সেটার উপর ভিত্তি করে, যেটা আমরা পরবর্তী ডিটেলসভাবে জানবো। কিন্তু আপাতত মনে রাখবা যে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কোনটিকে? রাইবোজোম। সার্বজনীন অঙ্গাণু বলা হয় রাইবোজোম। এখন চলে আসো, আমাদের রাইবোজোম কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রাইবোজোমের আসলে মানে খণ্ড থাকে, মানে ওরা কোষের মধ্যে খণ্ড খণ্ড আকারে ঘুরে ঘুরে বেড়ায়। তো খণ্ড দুই ধরনের, একটা বড় খণ্ড, একটা ছোট খণ্ড। আর একমাত্র প্রোটিন তৈরি করার সময় ওই দুটো খণ্ড একসাথে বড় মানে কাছাকাছি যুক্ত হয়। তাছাড়া এমনি সময় ওরা হচ্ছে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে বেড়ায়। তো মনে রাখবা যে আদি কোষ যেটা পুরো মানে অপরকিত কোষ, ওখানে এই ছোট খণ্ডটা হলো 30S আর বড় খণ্ড হলো 50S। ঠিক আছে, এখানে যে এস বা এস দিয়ে এগুলো একটা একক। ঠিক আছে, আমরা যেমন বলি না যে হচ্ছে যে অমুকের ওজনে এত কেজি এত কেজি, এই যে কেজি যেমন একক, এই যে এস, এটা হলো একটা ভেদবার্গ একক। ভেদবার্গ নামক একটা বিজ্ঞানী আছে, তার নামের শুরু হচ্ছে এস দিয়ে। ঠিক আছে, এস ভেদবার্গ। ঠিক আছে, ভেদবার্গ। এই কিসের একক মানে আসলে তলানি জমার হার। ঠিক আছে, মনে করো আমি যদি কোনো উপাদান ঘুরাই, মানে সহজ কথা কোনো জায়গায় যদি তলানি জমছে, তো এই যে এখানে তো বললাম যে কোষের মধ্যে, এটা হলো কোষের মধ্যে মনে করো আমরা যদি বলি যে কোষের মধ্যে এই যে ছোট ছোট দানা দানা বস্তু, এটা তো এটা তো খণ্ড খণ্ড। তো এই খণ্ড খণ্ডগুলা কি পরিমাণ তলানি পড়তেছে এটার উপর ভিত্তি করে কিন্তু এভাবে উপভাগ সাজানো হয়েছে। এবং 50S এবং 30S এই দুইটা মিলে তৈরি হবে কিন্তু 70S। এটা মাথায় রাখবো, খেয়াল করে দেখো। তাহলে এইখানে কিন্তু তুমি 50 আর 30 যোগ করলে কোনো কিছু হবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, বড় খণ্ডটার তলানি জমার হার হচ্ছে 50 আর ছোট খণ্ডের তলানি জমার হার হলো 30। আর দুটো যখন একসাথে যুক্ত হয়ে থাকবে তার তলানি জমার হার হলো 70। বিষয়টা এরকম, মানে দুটো যোগফলের কোনো কিছু না কিন্তু। আবার প্রকৃত কোষের ক্ষেত্রে এই যে এককটা প্রকৃত কোষের ক্ষেত্রে হবে হলো 60 প্লাস 60S প্লাস 40S, এটা কিন্তু 80S। ঠিক আছে, এটা কিন্তু 80S, এটা মনে রাখবো। তাহলে তোমার যদি এভাবে কোশ্চেন আসতে পারে যে আদি কোষে রাইবোজোমটা কত একক হবে, সেটা বলবো 70S। প্রকৃত কোষে রাইবোজোমটা কত একক, সেটা হলো 80S। কিন্তু এটা যদি ভেঙে ভেঙে আসতে পারে যে বড় এককটা কত, ছোট এককটা কত, বোঝা গেল? এই কথাটা মাথায় রাখতে হবে। এখন রাইবোজোম তো আমরা বারবারই বললাম যে প্রোটিন তৈরি কারখানা, প্রোটিন তৈরি কারখানা। এই প্রোটিন বাদেও কিন্তু এর কিছু কাজ আছে যেগুলো এমসিকিউতে আসে। এভাবে কোশ্চেন আসে যে স্নেহ বিপাকে ভূমিকা রাখে কোন অঙ্গাণু, স্নেহ বিপাকে ভূমিকা রাখে কোন অঙ্গাণু, সেটা হবে কোনটা? রাইবোজোম। স্নেহ বিপাকে হলো রাইবোজোম। এছাড়াও আছে গ্লুকোজের ফসফোরাইলেশন। দেখো তোমার কিন্তু মনে হবে না এই জিনিসটা, কিন্তু মনে রাখতে হবে যে গ্লুকোজের ফসফোরাইলেশন এটাও কিন্তু রাইবোজোম। স্নেহ বিপাক তার মানে কি, গ্লুকোজ দেখো কার্বোহাইড্রেট, এদিকে প্রোটিন, এদিকে স্নেহ, সবগুলো তৈরিতেই কিন্তু হেল্প করতেছে, এটা মাথায় রেখো। গ্লুকোজের ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন জিনিসটা কি? ফসফোরাইলেশন মানে ওই যে আমরা ক্লাস 9-10-এ পড়ছো, এডিপি থেকে এটিপি তৈরি করা, মানে সবসময় মনে রাখবা এটিপি তৈরি করা। এই এটিপি তৈরি করার প্রক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। তো গ্লুকোজ থেকে এটিপি তৈরি করার এইরকম একটা ভূমিকাতে রাইবোজোমের ভূমিকা আছে। তো আমরা এটা জানবো। দেন হচ্ছে সাইটোক্রোম উৎপাদন। সাইটোক্রোম একটা বিশেষ ধরনের প্রোটিন, কোষের মধ্যে বিশেষ ধরনের একটা প্রোটিন, লৌহ ঘটিত প্রোটিন, মানে তার গঠনের মধ্যে আয়রন আছে আর কি, হ্যাঁ। তো সাইটোক্রোম নামক একটা প্রোটিন, সাইটোক্রোম। তো সাইটোক্রোম উৎপাদনে সাহায্য করে। ইকোলাই কোষ, এসকারিসিয়া কোলাই, আমরা জানি এই কোলাই কোষ এই একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া শুষ্ক ওজনে 22 ভাগ বলতেছে রাইবোজোম। ইকোলাই কোষের মানে শুষ্ক ওজনের 22 ভাগই হলো রাইবোজোম। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন পড়লাম, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দিন চলে আসো পরবর্তী অংশ, আমরা যদি আসি যে মানে লাইসোজোম, ভিটামিন এবং কোষ প্লেট। লাইসোজোম, ভিটামিন এবং কোষ প্লেট তৈরি করার কার কাজ? গলগি বডি। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। আমরা আসলে রিভিউ করতেছি না পুরোনো, আবার মানে যা যা পড়াইলাম সব আবার যদি রেগুলার আবার পড়াইতে চাই আসলে অনেক টাইম হয়ে যাবে। তোমরা চেষ্টা করবা কি যে জিনিসটা বারবার বারবার হয়তো বা শুনবা, না হলে এখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা জিনিসটা বারবার একবার পড়বা। ঠিক আছে, পড়লেই আশা করি বুঝতে পারবা। তো এটা খেয়াল করে দেখো, লাইসোজোম, ভিটামিন এবং কোষ প্লেট। লাইসোজোম, ভিটামিন এবং কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কিন্তু গলগি বডি। খেয়াল করে দেখো, তাহলে লাইসোজোম তৈরি করা কার কাজ? লাইসোজোম তৈরি করা কিন্তু গলগি বডির কাজ। ঠিক আছে, গলগি বডির কাজ, এটা মাথায় রাখবা। এবং দেন হচ্ছে খেয়াল করে দেখো ভিটামিন। ঠিক আছে, ভিটামিন এবং সাথে সাথে কোষ প্লেট তৈরি করা, কোষ প্লেট তৈরি করা, হ্যাঁ, এটা হলো আসলে গলগি বডি। তো এটা মাথায় রাখবো। দেন হচ্ছে ডিএনএস, হ্যাঁ, আরএনএস, এরকম বিভিন্ন প্রকার এনজাইম আছে। আমরা জানি এই যে লাইসোজোমের মধ্যে প্রায় 40 থেকে 50 প্রকার হাইড্রোলাইটিক এনজাইম আছে। এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো মনে করো যদি কোষের মধ্যে খাদ্য অভাব দেখা দেয়, তাহলে দেখা যায় যে লাইসোজোমটা ফেটে যায় এবং ফেটে যেয়ে নিজের কোষে নিজেই মেরে ফেলতেছে।
এই কারণে লাইসোজোমকে কিন্তু বলা হয় যে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। এরকম আরও কিছু কথা আমরা পরবর্তীতে পড়বো। তো এরকম বিভিন্ন এনজাইমের নাম দিচ্ছে, আমি একবার রিডিং দিব, খুব গুরুত্বপূর্ণ না, মানে বিভিন্ন প্রকার এনজাইমের নাম এখানে দিয়েছে, যে লাইসোজাইম, হ্যাঁ, ফসফোলাইপেজ, স্যাকারেজ, এস্টারেজ। দেখো লাইসোজাইম এনজাইম কোথায় থাকে, এরকম যদি বলে লাইসোজাইম এনজাইম লাইসোজোমের মধ্যে থাকবে। ডিএনএ আরএনএস, তোমার মনে হবে যে ডিএনএ আরএনএ তো আরএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে মনে হয় নিউক্লিয়াস আনসার হবে, কিন্তু ডিএনএ আরএনএস এটা কিন্তু মেইনলি লাইসোজোমের উল্লেখযোগ্য একটা এনজাইম, মানে গুরুত্বপূর্ণ এনজাইম হলো লাইসোজোমের ক্ষেত্রে। দেন চলে আসো এই যে গলগি বডি, আমরা তো গলগি বডি বললাম, এই গলগি বডির কিন্তু আরও অনেকগুলো নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ, একবার একটু রিডিং দিলে বারবার পড়তে থাকলে এমনি মনে থাকবে। সেটা হলো কি ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, দেন হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। খেয়াল করে দেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে কিন্তু, তাহলে গলগি বডির নাম কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলগি বডির নাম হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গলগি বডির নাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এছাড়া খেয়াল করে দেখো আমরা কিন্তু গলগি বডির এর আগে একটা কাজ পড়লাম, সেটা হচ্ছে লাইসোজোম তৈরি করা, ভিটামিন তৈরি করা এবং কোষ প্লেট তৈরি করা। এছাড়াও আরও কিছু কাজ, যেমন বিভিন্ন প্রকার এনজাইম, প্রাণরস মানে কি হরমোন, আসলে প্রাণরস মানে হরমোন, ঠিক আছে, এইগুলো ক্ষেত্রেও কিন্তু গলগি বডির কাজ আছে, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো এনজাইম। এখন চলে আসো, বলতেছে মাইটোকন্ড্রিয়ার এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে পদার্থগুলো, এগুলো কোথা থেকে করানো হয়। তাহলে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি করার জন্য আসলে বিভিন্ন প্রকার এনজাইম দরকার হয়। এই এনজাইমগুলো আমরা পড়লাম, কি বলি যে এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করতে আসলে হেল্প করে গলগি বডি, কিন্তু বিভিন্ন প্রকার এনজাইম কোথায় থাকে এটা যদি বলতাম, মানে বেশিরভাগ যে এনজাইমগুলো বললাম, তাহলে কিন্তু সেটা লাইসোজোমের মধ্যে। এবং আরও গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার একটা, সেটা হচ্ছে শুক্রাণুর মাথার ওপর, শুক্রাণুর মাথার উপর বিশেষ ধরনের একটা অংশ আছে এখানে, অ্যাক্রোজোম। শুক্রাণুর মাথার এই অ্যাক্রোজোম থেকে আসলে ডিম্বাণুটার ভিতরে ভেদ করার জন্য এই অ্যাক্রোজোম থেকে বিভিন্ন হায়ালুরোনিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, হায়ালুরোনিডেজ নামক এনজাইম তৈরি হয় এখানে, ঠিক আছে, হায়ালুরোনিডেজ নামক এনজাইম। দরকার নেই ওসব, তোমার এখন আপাতত ওইটা ফোকাস করো, তুমি আপাতত এখানে ফোকাস করো। সেটা বলতেছি যে শুক্রাণুর এই মাথার এই অংশের মধ্যে বিশেষ একটা অংশ আছে, সেটা হলো অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে কোনটা, গলগি বডি, অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে গলগি বডি। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস শিখলাম আমরা। এরপরে আমরা জিনিসটা দেখব যে লিপিড সংশ্লেষণ, প্রোটিন ক্ষরণের সাথে জড়িত, এবং হচ্ছে প্যাকেজিং কেন্দ্র। তোমার যদি বলে লিপিড সংশ্লেষণ, দেন হচ্ছে প্রোটিন ক্ষরণের সাথে জড়িত এবং মানে কোষের প্যাকেজিং কেন্দ্র, এভাবেই গুরুত্বপূর্ণ যে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় কোনটাকে। তাহলে আমরা যদি মনে রাখবো যে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় কিন্তু গলগি বডিরে, কোষের প্যাকেজিং কেন্দ্র এটা বলা হয় কোনটাকে, গলগি বডিরে, ঠিক আছে, কোষের প্যাকেজিং কেন্দ্র গলগি বডি, খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা কিন্তু আরও কথা শিখলাম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারে বলো তো, সেটা হচ্ছে আমরা শিখলাম গলগি বডিরে। বলো তো যে আমি কিছুক্ষণ আগে বলছি যে সুইসাইডাল স্কোয়াড বলা হয় কারে বলো তো, সেটা হচ্ছে লাইসোজোম, ঠিক, গুড। দেন হচ্ছে চলে আসো, বলো তো যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তো বললাম, দেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে, সেটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। তাহলে এইখানে খেয়াল করো, দেখো আমি কিছুক্ষণ আগেই তোমাকে বললাম কিন্তু এই যে লাইসোজোম, এর মধ্যে যে এনজাইমগুলো থাকে না, ওই এনজাইমের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে, আন্তঃকোষীয় বিভিন্ন অন্তঃকোষীয় পরিপাক হবে, হ্যাঁ, এবং ওই যে বললাম খাদ্য অভাবের সময় এই এনজাইমগুলো মানে এই লাইসোজোমটা ফেটে যায়, সো নিজের এনজাইম দিয়ে দেখা গেল যে নিজের কোষটাই মেরে যাচ্ছে। তো এটার জন্য এটা অটোফ্যাগি, অটোলাইসিস বা সুইসাইডাল স্কোয়াড এরকম বলা হয়। এবং এখানে খেয়াল করে দেখো গুরুত্বপূর্ণ একটা কথা দিয়েছে, তাহলে লাইসোজোম তৈরি করার কাজ হচ্ছে আমরা বলছিলাম যে গলগি বডি, ঠিক আছে, কিন্তু গলগি বডি থেকে মানে এখানে জিনিসটা একটা কথা আছে, মানে অ্যাকচুয়ালি লাইসোজোমের কথার সাথে এইভাবে চলে যাবে বিষয়টা, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন এবং গলগি বডি কর্তৃক প্যাকেটকৃত, মানে আবরণীটা জাস্ট হচ্ছে মানে প্যাকেটকৃত, মানে গলগি বডিতে তোমার হচ্ছে আবরণীর মধ্যে যে অনেকগুলো এনজাইম আছে, আমরা তো পড়লাম যে গলগি বডিতে অনেকগুলো এনজাইম তৈরি হয়, ওই এনজাইমগুলো প্যাকেট করার কাজ হচ্ছে গলগি বডি। সো লাইসোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন, গলগি বডি কর্তৃক প্যাকেটকৃত। এর মানে এটা হলো, আমি জিনিসটা বলতে চাচ্ছি আসলে অপশানে মনে করো আছে যে যে লাইসোজোম তৈরি হয় কোথা থেকে, তাহলে সেটা সরাসরি আমরা গলগি বডি মনে করো অপশানে নাই, তাহলে সেখানে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দিতে পারবো, ঠিক আছে। আর যদি আসে এমনি যে হচ্ছে লাইসোজোম কোথা থেকে তৈরি হয়, তাহলে আমরা বলবো আসলে গলগি বডি, মানে যদি দুইটাই অপশানে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি এভাবে যদি থাকে, তাহলে আসলে গলগি বডিই বলবো, এটাই বেস্ট। দেন হচ্ছে চলে আসো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোজোম থাকে ওখান থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম, হায়ালুরোনিডেজ নামক একটা এনজাইম নিঃসৃত হয়,
এই এনজাইম নিঃসৃত হওয়ার ফলে ওই শুক্রাণুরা কিন্তু ডিম্বাণুটারে ভেদ করতে পারে আর কি, হ্যাঁ। এবং বিভিন্ন প্রকার এনজাইমের জন্য যে ক্রিয়াকৌশল সেটার হিসাবে এই লাইসোজোমকে কিন্তু দুটো নাম বলা হয়, এটা হলো স্টাবিলাইজার, ল্যাবিলাইজার। এটা মনে রাখবা, এইভাবে কোশ্চেন আসবে যে স্টাবিলাইজার বলা হয় কোন অঙ্গাণুকে, ল্যাবিলাইজার বলা হয় কোন অঙ্গাণুকে, সেটা হচ্ছে লাইসোজোম। তোমাদের কি মনে আছে বলো তো, এই যে লাইসোজোমটা বলো তো যে ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নাকি ঝিল্লি বিহীন অঙ্গাণু, বলো তো এটা, যে ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নাকি ঝিল্লি বিহীন অঙ্গাণু। এখন চলে আসো, আমরা এরপরে পড়তে চাচ্ছি সেটা হচ্ছে মানে এখানে মনে রাখবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরের অঙ্গাণু হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। তো আমরা কিছুক্ষণ আগে কোশ্চেন করলাম যে লাইসোজোম, লাইসোজোম আসলে মনে আছে তোমাকে আমি বলছিলাম যে ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো সেরা মামাই প্রথম, এভাবে। তো ওর ভিতরে কিন্তু এই যে ল দিয়ে নেই বিষয়টা, তাই সেটা অবশ্যই তাহলে ঝিল্লিবদ্ধ হবে, মানে আবরণী বেষ্টিত। ওখানে যেমন বললাম না মায়েরা পাগল, এটা মনে রাখার জন্য প্রথমটাতে, ঠিক আছে, এরকমভাবে বিষয়টা। তো যাই হোক, এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। তো মসৃণটা আর অমসৃণ, অমসৃণটা দেখো, খেয়াল করে দেখো নিউক্লিয়াসের চারিপাশে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অমসৃণ কেন আসলে বলো তো? অমসৃণ কারণ এখানে রাইবোজোম থাকে, মুক্ত রাইবোজোমগুলো এভাবে অমসৃণ তৈরি করে দেয়। এখন রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? সেটাও হলো প্রোটিন তৈরি করা। এবং এনজাইম, এনজাইমে তো এক প্রকার প্রোটিন, আসলে বিভিন্ন প্রকার এনজাইম বিশেষ ধরনের এক প্রকার প্রোটিন, তাহলে এটাও তৈরি করা হচ্ছে কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং তাহলে মসৃণের নাম, মসৃণের কাজ কি? ওই যে বললাম লিপিড, লিপিড তৈরি করা, লিপিড হরমোন এগুলো তৈরি করা, হ্যাঁ। তো এখন চলে আসো, দুটো কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইভাবে যদি কোশ্চেন আসে যে প্রোটোপ্লাজমের কাঠামো, প্রোটোপ্লাজমের কাঠামো দান করে কে, বা সহজ কথা লিপিড এবং প্রোটিনের অন্তর্বাহক। খেয়াল করে দেখো, এখানে লিপিডও তৈরি হচ্ছে, প্রোটিনও তৈরি হচ্ছে, তাহলে লিপিড এবং প্রোটিনের অন্তর্বাহক হলো কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিপিড এবং প্রোটিনের অন্তর্বাহক হচ্ছে কি? রেটিকুলাম। দেন হচ্ছে রাইবোজোম এবং গ্লাইঅক্সিজেনের ধারক, কিছুক্ষণ আগেই বললাম তো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন অমসৃণ, কারণ এখানে রাইবোজোম আছে। এছাড়া এই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে গ্লাইঅক্সিজেন থাকবে। তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে যে রাইবোজোম এবং গ্লাইঅক্সিজমের ধারক কোনটা, তাহলে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন খেয়াল করে দেখো ক্রেবস চক্র। তো আমরা জানি যে হচ্ছে শ্বসন প্রক্রিয়া, মানে সবাত শ্বসন প্রক্রিয়া, যেখানে অক্সিজেন প্রয়োজন হয় আর কি। তো সবাত শ্বসন প্রক্রিয়ার কিন্তু চারটে ধাপ আছে। এটা হলো চারটা ধাপ আমরা জানি। এটা হলো গ্লাইকোলাইসিস, ক্লাস 9 10 পড়ছি যে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, এরপরে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মানে মনে করো যে চারটা প্রক্রিয়া আছে, এইটুকু আপাতত মনে রাখো। তো আমি যেটা বলছি যে এর মধ্যে একমাত্র গ্লাইকোলাইসিসটাই হচ্ছে সাইটোপ্লাজমে হয়, বাকি সবগুলোই কিন্তু মাইটোকন্ড্রিয়া। গ্লাইকোলাইসিসটা একমাত্র সাইটোপ্লাজমে হয়, বাকি সবগুলোই কিন্তু মাইটোকন্ড্রিয়া। এখন এটা হলো মনে রাখতে হবে। এবং এই যে এটিপি তৈরি হয় মূলত আমাদের শক্তি, এই যে আমি এতক্ষণ ধরে ভগভগ করতেছি আসলে, তো এই বকবক করতেছি, এটা কিন্তু এটিপি শক্তি কিন্তু আমার দেহ থেকে ক্ষরণ হচ্ছে। তো এই শক্তি তৈরি করার কারখানা কোনটা, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। শক্তি তৈরি কারখানা বা পাওয়ার হাউস যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে, তাহলে হলো মাইটোকন্ড্রিয়া। তাহলে এটিপি বা এনার্জি কারেন্সি তৈরি করে, এভাবে কোশ্চেন আসে যদি, এনার্জি কারেন্সি তৈরি করে মানে জৈব মুদ্রা তৈরি করে কোনটা, তৈরি করে কোনটা। আমরা যদি বলতাম যে জৈব মুদ্রা কোনটা, তাহলে কিন্তু এটিপি অ্যান্সার। এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই যে কথাটা বলছে ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি করার প্রক্রিয়া, আমরা বলছিলাম অক্সিডেটিভ মানে জারণ বিজারণ প্রক্রিয়া, ওই শ্বসন প্রক্রিয়ায় যে ফসফোরাইলেশনটা হয় সেটা আমরা এটিপি তৈরি করার প্রক্রিয়ায় বলতেছি। এটা হলো মাইটোকন্ড্রিয়ার কাজ এবং এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে বলতেছে মাইটোকন্ড্রিয়া বেশি কোথায়, মানে যকৃৎ কোষে বলতেছে, যকৃতের কোষে সবচেয়ে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকবে, প্রায় দেখা যাচ্ছে 1000টার মতো যকৃৎ কোষে, ঠিক আছে এইটা। এখন নিজস্ব ডিএনএ থাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে দেখো। নর্মালি ডিএনএ থাকে আমরা জানি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু একটা অঙ্গাণু হওয়া সত্ত্বেও, বিভিন্ন মনে করেন সাইটোপ্লাজমি অঙ্গাণু হওয়া সত্ত্বেও, এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, প্লাস্টিড উদ্ভিদের প্লাস্টিড, এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এগুলোতে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকে। এবং এই নিজস্ব ডিএনএ থাকে, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি কোষের মধ্যে কোষ, কোষের মধ্যে কোষের মধ্যে, হ্যাঁ, কোষের মধ্যে কোষ, এমন একটা বিষয়। তো নিজস্ব ডিএনএ থাকতেছে কিন্তু, ঠিক আছে। তো এটা মাথায় রাখবো। এবং মাইটোকন্ড্রিয়াকে প্রথম প্রত্যক্ষ করেন কে, এখানে বলতেছে যে কলিকার। আমরা এভাবে মনে রাখবো, কলিকার আবিষ্কার, মাইটোকন্ড্রিয়াতে কলিকার আবিষ্কার, বেন্ডা নামক একটা বিজ্ঞানী আছে সেগুলো নামকরণ করছে। তাহলে কলিকার আবিষ্কার, বেন্ডা নামকরণ, বেন্ডা নামকরণ, তাহলে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কি? বেন্ডা।
এবং মাইটোকন্ড্রিয়াতে এনজাইম কোএনজাইম প্রায় থাকবে 100 প্রকার। কিছুক্ষণ আগে আমরা কিন্তু মানে লাইসোজোম পড়লাম। লাইসোজোমে আমরা পড়লাম যে লাইসোজোমের মধ্যে কিন্তু এনজাইম থাকবে হলো প্রায় 40 থেকে 50 প্রকার, আর মাইটোকন্ড্রিয়াতে আমরা কয়টা পড়লাম? 100 প্রকার, এটা মনে রাখবো। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু এটা পড়লাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও এনজাইম আছে, সেটা হলো 15 প্রকার। টোটাল যদি আমরা হিসাব করি, আমরা বললাম যে লাইসোজোমের মধ্যে থাকবে 40 থেকে 50 প্রকার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে 15 প্রকার, কেবল মাইটোকন্ড্রিয়া পড়লাম সেটার মধ্যে 100 প্রকার এনজাইম থাকবে, মনে থাকবে। দেন চলে আসো, এখন বলতেছে গাজরের শিকড়ের মূলে কোনটি আছে? দেখো গাজর হলো কমলা, তো কমলা যেহেতু কালারফুল, তো কালারফুল এর ভিতরে যে ক্লোরোপ্লাস্ট থাকবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এর মধ্যে থাকবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কালারফুল এই জন্য ক্রোমোপ্লাস্ট থাকবে, এটা মনে রাখবা। কিন্তু গাজরের যে অংশটুকু মনে করো সূর্যের আলোর উপস্থিতিতে মানে উপস্থিতি পায়, সেটা দেখো কিন্তু সবুজ হয়ে যায়, এই জন্য গাজরের মানে মানে অগ্রভাগে দেখা যাচ্ছে কি কি থাকে, সবুজ থাকে, ঠিক আছে, এরকম কিন্তু। তো মাটির নিচে থাকলে সেটুকু ক্রোমোপ্লাস্ট, কালারফুল হচ্ছে, কিন্তু এবং উপরের যে অংশ সেটা হচ্ছে মানে ক্লোরোপ্লাস্ট, মানে সবুজ থাকলে সেটা ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরোপ্লাস্ট তো কালারফুল। এবং গাজরে কিন্তু ক্যারোটিন থাকে, এই জন্য কমলা কালার, ক্যারোটিন, ক্যারোট তো দেখেই বোঝা যাচ্ছে। এখন প্রোটিন সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা কথা জানতে হবে। আমরা জানি যে হচ্ছে প্লাস্টিড আসলে 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট মানে যেটা সবুজ, ক্রোমোপ্লাস্ট মানে যেটা কালারফুল আর কি, হ্যাঁ, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে হচ্ছে সঞ্চয়কারী। তাই এর মধ্যে সঞ্চয় 3 প্রকার জিনিস করতে পারে, একটা হলো প্রোটিন, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হইতে পারে হচ্ছে স্নেহ। তা প্রোটিন যেটা সেটা হলো অ্যালিউরোপ্লাস্ট, এটা পরীক্ষায় বেশি আসে, তাই এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি এখানে কার্বোহাইড্রেট আসতো, তাহলে কার্বোহাইড্রেট আসলে সেটা হলো হয়তো অ্যামাইলোপ্লাস্ট। সেটা কি হইতো? অ্যামাইলোপ্লাস্ট মনে থাকবে। আমরা প্রোটিন সঞ্চয়কারীর জন্য বলছি হলো অ্যালিউরোপ্লাস্ট, আর কার্বোহাইড্রেট সংযোগ মানে কার্বোহাইড্রেট সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম হলো অ্যামাইলোপ্লাস্ট, আর লিপিড শনাক্তকারী এটা হলো ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট 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 ঠিক আছে। তাহলে অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট মনে রাখবে এগুলো, হ্যাঁ। তাহলে এটা গেল। এখন চলে আসি তারপরের অংশ, চলে আসি সেটা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার ক্লোরোপ্লাস্টগুলোর আকৃতি দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন প্রকার ক্লোরোপ্লাস্টের আকৃতি দিয়েছে। আমরা এভাবে মনে রাখবো, দেখো যেটা হচ্ছে এভাবে মনে রাখবো, দেখো ক্লামাইডোমোনাস, দেখো ক্লামাইডোমোনাস বলছে, ক্লামাইডোমোনাস বানানটাতে খেয়াল করে দেখো, আমরা এভাবে বলি না CHL নেই মনে করো, CHA চা, এভাবে মনে রাখি। এখন চা খাই কিসে বলো তো? চা খাই হচ্ছে পেয়ালাতে। তো এইভাবে মনে রাখবো যে ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টটা কেমন হবে বলো তো? ক্লোরোপ্লাস্টটা হবে হচ্ছে পেয়ালা আকৃতির। ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট হবে পেয়ালা আকৃতির। স্পাইরোগাইরা এস দিয়ে শুরু, সো সর্পিলাকার, এস সর্পিলাকার, ঠিক আছে। জিগনিমা এর ক্লোরোপ্লাস্ট কেমন? তারকা আকৃতি। মনে রাখবো কেমনে? তারকা, রাতের আকাশে তারা জিগজিগ করতেছে, এভাবে মনে রাখবো, রাতের আকাশে তারা জিগজিগ করতেছে, সো জিগনিমা এভাবে মনে রাখবো। আর ইউলোথ্রিক্স, এই যে কদিন পরে 14 ফেব্রুয়ারি, ইউ মানে একজন তোমার যদি ইউ থাকে আসলে তাকে কি দিবা? ফিতা আংটি এসব কিনে দিবা, ঠিক আছে। তো ফিতা আংটি দিবা আর কি, দিয়ে প্রপোজ করবা, তাহলে ঠিক হয়ে যাবে আর কি। তো ফিতা আংটি গার্ডল আকৃতির, তো এই ফিতা আংটি গার্ডল আকৃতি, এটা কি হবে? ইউলোথ্রিক্স। তাহলে মনে থাকবে আশা করি, 4টে জিনিস অন্তত একটু মনে রাখবো। সেটা হচ্ছে জিগনিমা, তো বললাম রাতের আকাশে তারা জিগজিগ করতেছে, সো তারক আকৃতির হলো জিগনিমা, স্পাইরোগাইরা হলো সর্পিলাকার, ক্লামাইডোনাসে আমি মনে রাখতে পারি চা, সো পেয়ালা, এভাবে মনে রাখবো, ঠিক আছে। আর দেন হচ্ছে ইউলোথ্রিক্স আমরা বললাম ফিতাকৃতি। এখনও আরেকটা আছে, সেটা হচ্ছে পিথোফোড়া এভাবে মনে রাখতে পারি। পিথোফোড়া, দেখো পিথোফোড়া হলো পিঠা, আমরা এভাবে মনে রাখি পিঠা, আর ফোড়া যাই বলি না কেন, পিঠা বলি আর ফোড়া বলি যাই বলি না কেন, সব কি গোল, গোলাকার। তোমরা যদি বলে যে গোলাকার ক্লোরোপ্লাস্ট কার থাকে? পিথোফোড়া, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবো। আর নর্মালি যদি এমনি উচ্চ শ্রেণীর উদ্ভিদে, এগুলো তো শৈবালের কথা বললাম, হ্যাঁ, শৈবালে বিভিন্ন রকম শেপ থাকে, তো এভাবে কোশ্চেন আসতে পারে যে শৈবালের বৈচিত্র্যতা বেশি, কিন্তু শৈবালে এই ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতাটা বেশি, ঠিক আছে, শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতাটা বেশি, মানে বিভিন্ন সাইজ শেপের হয় আর কি। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটা হয় হলো লেন্স আকৃতির, এটা মাথায় রাখলাম। এখন খেয়াল করে দেখো, কোষের রান্নাঘর বলতেছে শর্করা জাতীয় খাদ্য তৈরি কারখানা, এটা তো অবশ্যই, এবং শক্তি রূপান্তরের অঙ্গাণু হলো প্লাস্টিড। খেয়াল করে দেখো তাহলে, এখানে যদি বলতাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তোমার বইতে কিন্তু এইভাবে দিয়েছে, আসলে সেইভাবে মনে রাখতে হবে, কিছু করার নেই। যে কার্বোহাইড্রেট মানেও শর্করা, আমরা জানি, সমস্যা নাই। কিন্তু এইভাবে যদি কোশ্চেন আসে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাহলে
অ্যান্সার দিতে হবে কিন্তু গলগি বডি, কিছুক্ষণ আগে আমরা বলে ফেলছি। আর যদি আসে শর্করা জাতীয় খাদ্য তৈরি কারখানা, তাহলে অ্যান্সার দিতে হবে প্লাস্টিড। বোঝা গেল কথাটা? দেন হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু বললে প্লাস্টিড, কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে বললাম শক্তি তৈরির হাউস মানে পাওয়ার হাউস যেটা আমরা বলি, তো এটা কিন্তু আসলে মাইটোকন্ড্রিয়া। এছাড়া যদি তোমার বলে যে ফটো রিলেটেড কোনো বিক্রিয়ার নাম আসেছে সেটা কোথায় হয়, ঠিক আছে, তাহলে কি হবে প্লাস্টিড, মানে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, যেটা ফটোফসফোরিলেশন মানে কি সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করার প্রক্রিয়া, সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করার প্রক্রিয়া। এবং ফটো রেসপিরেশন 9 অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ আলোক শ্বসন, আসলে গুরুত্বপূর্ণ এই জিনিসটা সম্বন্ধে জানবো, ফটো রেসপিরেশন। তো এগুলো এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে সাইটোপ্লাজমের মধ্যে যে কয়টা প্লাস্টিড থাকবে বা এটা থাকবে এর যে বংশগতি, এরকম জিনিস নিয়ে যে বংশগতি বিষয়। তো এইটা হলো প্লাস্টিডের কাজ, ঠিক আছে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এর কাজ হলো প্লাস্টিডের। এখন আমরা যেটা মনে রাখবো, এই প্লাস্টিডের 3টি মেমব্রেন দ্বারা তৈরি করা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু, খুবই গুরুত্বপূর্ণ কথা। 3টা মেমব্রেন আছে কিন্তু, এভাবে বলতেছি কিভাবে জিনিসটা একটু খেয়াল করে দেখি। মনে করো একটা প্লাস্টিড যদি আমি আঁকাই, এখানে যদি প্লাস্টিড আঁকাই, তো প্লাস্টিডের এইরকমভাবে বাইরে 2টো আবরণী আছে অলরেডি, বহিস্থ আবরণী আর ভিতরের আবরণী। আর ভিতরের দিকে প্লাস্টিডে কি আছে বলো তো, এইভাবে থাইলাকয়েড আছে। তো থাইলাকয়েড অনেকগুলো এভাবে মানে চাকতির মতো থাইলাকয়েড আছে। তো এইখানে এটাও কিন্তু একটা আবরণী হয়ে গেল, এখানেও কিন্তু একটা আবরণী হয়ে গেল, এবং মাঝে মাঝে স্ট্রোমা ল্যামেলি এরকম আছে। তো এটা আসলে বিস্তারিত রিটেন পড়ার সময় আমরা জানবো। তো জিনিসটা দেখো, এইখানে একটা মেমব্রেন, এখানে একটা মেমব্রেন, আর এই যে আর একটা মেমব্রেন, এইভাবে কিন্তু 3 মেমব্রেনওয়ালা জিনিস। তাই এই জন্য বলতে পারে যে 3 মেমব্রেনওয়ালা অঙ্গাণু কোনটা, সেটা হলো প্লাস্টিড। এবং গুরুত্বপূর্ণ আরও একটা কথা, সেটা হচ্ছে একটা কোষের মধ্যে সাইটোপ্লাজমি অঙ্গাণু হিসাবে সবচেয়ে বড় অঙ্গাণু যদি আমরা বলি কোনটা, তাহলে হলো প্লাস্টিড। বোঝা গেল কথাটা? এছাড়া কোশ্চেন আসতে পারে যে কোয়ান্টোসোম কোথায় থাকে, কোয়ান্টোসোম, তাহলে অ্যান্সার দিতে হবে হলো থাইলাকয়েড বা সহজ কথা প্লাস্টিড, থাইলাকয়েড বা প্লাস্টিড, কোয়ান্টোসোম। আরেকটা সাথে সাথে জেনে নিই, যদি আসে অক্সিজম কোথায় থাকে, অক্সিজম, কোয়ান্টোসোম তো পড়ছি, অক্সিজম কোথায় থাকে, তাহলে বলতে হবে হলো মাইটোকন্ড্রিয়া। অক্সিজম কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াতে। কিন্তু কোয়ান্টোসোম কোথায় থাকে, সেটা হলো থাইলাকয়েডে। মনে থাকবে কথাটা? দেন চলে আসো, দেন আমরা যদি বলি এখান থেকে যে প্রতিটি কোষে ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকবে, গ্রানা থাকবে 40 থেকে 60টি। কী সেই গ্রানা, কিছুক্ষণ আগে আমরা যে আঁকাইলাম না এরকমভাবে থাইলাকয়েড, এগুলো থাইলাকয়েড হলো চাকতি, এবং অনেকগুলো থাইলাকয়েড মিলে যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রানা, এবং এই টোটালটা হলো গ্রানা। আর একটা গ্রানার সাথে আর একটা গ্রানা হয়ে যুক্ত থাকবে হলো ল্যামেলি দিয়ে। তাহলে এই গ্রানাটাই থাকবে হলো 40 থেকে একটা কোষের মধ্যে 40 থেকে 60টা, ঠিক আছে। এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় 200টা ডিএনএ থাকতেছে, এটা মাথায় রাখবো, 200টা ডিএনএ থাকতেছে। রাইবোজোম যেটা থাকবে নিজস্ব, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বললাম যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে নিজস্ব ডিএনএ থাকে। ডিএনএ থাকবে কয়টা, তাই এখানে 200টা। আর রাইবোজোম থাকবে, কী ধরনের রাইবোজোম, 70S রাইবোজোম, যেটা কিন্তু আদি কোষে বা প্রকৃত কোষে আমরা পড়ছিলাম 80S, কিন্তু আদি কোষে পড়ছিলাম কিন্তু 70S। রাইবোজোমগুলো 70S ধরনের হবে। রাইবোজোম কেমন হবে, 70S ধরনের হবে, ঠিক আছে। এই 70S কিন্তু আমরা আরও একটা জায়গায় পড়ছি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে কিন্তু 70S রাইবোজোম, ব্যাকটেরিয়া বলি বা আদি কোষ, এই আদি কোষে কিন্তু আসলে 70S রাইবোজোম ছিল, ঠিক আছে। এটা আর এখানেও আছে। এখনও দেখো এই যে স্ট্রোমা ম্যাট্রিক, স্ট্রোমা ল্যামেলি, এগুলো কোথায় থাকবে, সব ক্লোরোপ্লাস্টের অংশ, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের অংশ। এটা আমরা বলছি কি বলি। এখন চলে আসো এই পাশে, সেটা হচ্ছে আমরা যদি বলি এখন আদি কোষে অনুপস্থিত কোনগুলো, মানে মানে অনুপস্থিত এই যে সেন্ট্রিওল আমরা পড়ছিলাম যে এই সেন্ট্রিওল কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য, কিন্তু শুধু প্রাণী কোষেই যে থাকবে বিষয়টা তা না। আগে আমরা বুঝি যে কোথায় থাকবে না। তো থাকবে না আমরা মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারি, প্যাডি এভাবে মনে রাখতে পারি, পিতে হলো প্রোক্যারিওটিক মানে আদি কোষ, এই আদি কোষে থাকবে না। এতে হচ্ছে অ্যানজিওস্পার্ম মানে আবৃতবীজি, ডিতে ডায়াটম, আর ওয়াইতে হলো ইস্ট। তাহলে পিতে হলো প্রোক্যারিওটিক, এতে হলো আবৃতবীজি, ডিতে হলো ডায়াটম, ওয়াইতে হলো ইস্ট। এটা মনে রাখবো। স্বপ্রজননক্ষম অঙ্গাণু বলা হয় সেন্ট্রিওলকে, স্বপ্রজননক্ষম অঙ্গাণু বলা হয়, মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে মাইক্রোটিউবুলস কে আবিষ্কার করছেন, রবার্ট ফ্রান্সি। এটা মনে রাখবো, মাইক্রোটিউবুলস কে আবিষ্কার করছেন, রবার্ট ফ্রান্সি। স্নায়ুকোষে প্রথম আবিষ্কার করছেন। এছাড়াও ল্যাডবিটার, পোর্টার, এগুলো হলো উদ্ভিদ কোষে আবিষ্কার করছে। জাস্ট একবার রিডিং দিবা, এটা অতটা গুরুত্বপূর্ণ না এই লাইনটা। দেন হচ্ছে আবরণী কলায় নড়াচড়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে কোনটা, দেখো যে কোনো কিছু মনে রাখবা, নড়াচড়া, এই যে সিলিয়া আর একটা আছে ফ্লাজেলা।
তো সিলিয়া বা ফ্লাজেলা যাই বলি না কেন, এটা এখান থেকে কোষ থেকে যে তৈরি হয় সিলিয়া, ঠিক আছে। এই সিলিয়া হলো নড়াচড়া করাকে যে মানে চলাচলের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। এটা সিলিয়া ফ্লাজেলা এগুলো, হ্যাঁ। সিলিয়ার আরও কিছু কিছু কাজ আছে, আমরা বিভিন্ন সময় প্রাণী কোষে পড়ার সময় সেটা পড়বো না। আপাতত সিলিয়া ফ্লাজেলা এগুলোর কথা ছিল, নড়াচড়া করতে ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। এরপরে কোশ্চেন আসে দেখো সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন কিন্তু আসলে তিনটা, আমরা বলছিলাম যে মাইক্রোটিবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে সাইটোস্কেলিটন বলতেছে, মানে কোষীয় কঙ্কাল, ঠিক আছে। এবং এই তিনটাই কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গ না, আমরা কিন্তু আগেও পড়ছি। এর সবচেয়ে স্থায়ী অংশের নাম কি বলো তো? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে বলতেছে সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশের নাম কি? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এছাড়া এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়েছে তা একবার একটু রিডিং দিয়ে ফেলি। কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। তাহলে কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন এগুলো দিয়ে তৈরি হয়েছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আমরা এটা মনে রাখবো। দেন কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন, সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ, সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করাই মাইক্রোফিলামেন্টের কাজ। তাহলে দেখো মাইক্রোফিলামেন্টের অনেক কাজ, যেহেতু একটা ব্যতিক্রম ধরনের এবং এগুলো থেকে এমসিকিউ হয় এভাবে যে সাইটোপ্লাজমীয় চলনে হেল্প করে কোনটা, হ্যাঁ, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণে হেল্প করে কোনটা, সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে কোনটা। দেখো অন্যান্য অঙ্গাণু মনে হবে, কিন্তু অপশানের মধ্যে বাছার মানে বাছ বিচার করতে হবে। বা এটা যদি বহুপদীতে কোশ্চেনে আসে বহুপদী, তখন কিন্তু দেখো এখানে ফ্যাগোসাইটোসিস আছে, মানে জীবাণু ভক্ষণ করার কাজ। তো জীবাণু ভক্ষণ করার কাজ কিন্তু মেইনলি হলো লাইসোজোমের, ঠিক আছে। তো এরও ভূমিকা আছে, মানে ভক্ষণ করতে সুবিধা করে দেওয়ার জন্য। তো সেই হিসাবে মানে তোমার যদি আসে যে নিচে কোনো মাইক্রোফিলামেন্টের কাজ নয়, তো এটা আসলে তখন এই অপশানগুলো থাকলে বেশি ঝামেলা, মানে অন্যান্য অনেক কাজই আছে, তো এই অপশানগুলো একটু বেশি কনফিউজিং, এই জন্য এইগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। যে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ, সাইটোকাইনেসিস ঘটিয়ে, হ্যাঁ, কোষ বিভাজনে সহায়তা করা, এটা হলো প্রধান কাজ, যেটা একটু এক্সেপশনাল, এই জন্য এটা দেওয়া হয়েছে, এটা মনে রাখবা। এছাড়াও অনেকগুলো কাজ আছে। কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করা, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করা, আমরা জানি কোষের মেইন মানে সিপিইউ যেটা বলি, মানে মেইন কেন্দ্র যেটি বলি, সেটা হলো নিউক্লিয়াস, এই জন্য এটা দেয়া। এবং খেয়াল করে দেখো লেন্স, আমাদের চোখের যে লেন্স, প্রোক্যারিওটা মানে আদিকোষ, প্লেটিলেট মানে আমাদের রক্তের মধ্যে অনুচক্রিকা, পরিণত লোহিত রক্তকোষ, এটা আরবিসি না, পরিণত লোহিত রক্তকোষ, সিপ কোষ যেটা হলো ফ্লোয়েমে থাকে, এবং ভেসেল যেটা হলো জাইলেমে থাকে। এইগুলাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে খেয়াল করে দেখো মানে লেন্সে নিউক্লিয়াস থাকে না, তারপরে হচ্ছে প্রোক্যারিওটিক মানে আদি কোষে থাকে না, অনুচক্রিকাতে থাকে না, দেন হচ্ছে আরবিসি মানে লোহিত রক্তনিকায় থাকে না, সিপ কোষে থাকে না। এভাবে কোশ্চেন হইতে পারে নিচের কোনটি নিউক্লিয়াসবিহীন, নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন। এছাড়া নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমরা জানি, আমরা আগেও পড়ছি যে নিউক্লিয়াসের মধ্যে চারিপাশে এভাবে নিউক্লিয়ার এনভেলাপ বা আবরণ থাকবে, ভিতরে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, আর নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, এইগুলো এখানে বলা। নিউক্লিয়ার এনভেলাপে কিন্তু কয় স্তরই, দুই স্তরই, ভিতরে একটা স্তর আর বাইরে আর একটা স্তর, এবং লিপোপ্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি, মনে রাখলাম। নিউক্লিয়াসে প্লাজম এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের আর এক নাম কি? নিউক্লিওপ্লাজমের আর এক নাম হলো ক্যারিওলিম্ফ। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে বলতেছে যে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র কোনটা? সেটা হলো নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিওলাস এটাকে বলা হয় নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওলাসকে বলা হয় নিউক্লিওটাইডের ভান্ডার, এটা মনে রাখবো। এবং এখানে গুরুত্বপূর্ণ কথা দেখো, কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ বা প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা যাই বলি না কেন, কোনটাকে বলা হচ্ছে? নিউক্লিয়াসকে বলা হচ্ছে, এটা আমরা জানি। এখন খেয়াল করে দেখো অভিব্যক্তির মূল উপাদান। অভিব্যক্তি মানে কি? মিউটেশন জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে ডিএনএতে মনে করো একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে। ডিএনএ তো ডাবল হেলিক্স, আমরা জানি এভাবে পেঁচানো থাকে। তো এর বিপরীতে মনে করো টি আছে, সির বিপরীতে জি আছে, এরকমভাবে সাজানো থাকে, মানে এ টি জি সি এরকমভাবে সাজানো থাকে। এখন কোনো একটা যদি এভাবে কেটে যায়, আউট হয়ে যায় কোনো একটা মাধ্যমে, মানে অথবা নতুন করে একটা যুক্ত হয়ে যায়, নতুন করে একটা লাইন যুক্ত হয়, তাহলে এইগুলো দিয়ে আগে যে বৈশিষ্ট্য তৈরি হওয়ার কথা, এখন নতুন ধরনের বৈশিষ্ট্য তৈরি হবে। মানে কোনো একটা ডিলেট হয়ে যেতে পারে, কোনো একটা আবার যুক্ত হতে পারে, এটার কারণে। তাহলে এটা হলো মিউটেশন বা অভিব্যক্তি, এটা মনে রাখবো। এবং এই ক্রোমোজোম কি বলা হয় দেখো, খেয়াল করে দেখো, অভিব্যক্তির মূল উপাদান, বংশগতির ধারক বাহক, জীবনের ব্লুপ্রিন্ট। খেয়াল করে দেখো এখানে জীবনের ব্লুপ্রিন্ট বলছে, তার জন্য কিন্তু ক্রোমোজোম বলছে। এই ব্লুপ্রিন্ট নিয়ে বহুত ঝামেলা আছে,
মানে তুমি কোষের মধ্যে এই অধ্যায়ের মধ্যে পরবর্তীতে পড়বা যে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটাকে। মাস্টার ব্লুপ্রিন্ট বললে সেটার অ্যান্সার আসবে আবার জিনোম। জিনোম কি জিনিস সেটা আমরা পরবর্তীতে পড়বো। মানে আমাদের কোনো কোষের মধ্যে এক সেট ক্রোমোজোম, আমাদের যেমন 23 জোড়া বলতেছি, তার মানে 2 সেট হইলো, মানে 1 থেকে 23 পর্যন্ত দেখতে একই রকম আমাদের, ঠিক আছে, ওইটাই ডাবল ডাবল করে থাকে। তাহলে এই যে এক সেট ক্রোমোজোমটাকে আমরা বলি হচ্ছে জিনোম। এখন আমাদের এভাবে মনে রাখবো যে এখানে দেখো অনেকগুলো ক্রোমোজোম সংখ্যা। তো ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখার জন্য কিন্তু একটা ছোট ভিডিও আমাদের কিন্তু এই শর্টকাট সেকশানে আছে। এই গ্রুপ এই ইউটিউবেরই শর্টকাট প্লে লিস্ট আছে, সেই শর্টকাট সেকশনে প্লে লিস্টেই কিন্তু আছে ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখার জন্য। তাতে এইখানে অধ্যায়ের মধ্যে সবগুলো ক্রোমোজোম সংখ্যা একসাথে করে দেওয়া আছে। অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে, যেমন ধান সেটা হলো 24, গম, ঠিক আছে, গম হলো 42। এবং আমরা ওখানে এভাবে শেখানো আছে যে গম, দেখো ধান হচ্ছে তোমার 24, মানে ধান দিয়ে তো চাল হয়, কিন্তু সবাই তো আর চাল দিয়ে ভাত খায় না, কি খায়, অনেকে রুটি খায়, ঠিক আছে। গম, গম, তাহলে রুটি তৈরি হয় কি দিয়ে, গম দিয়ে, তাহলে চালের পরিবর্তে গম। তাহলে ধান যদি মনে করে 42 হয়, তাহলে তার পরিবর্তে মানে ঠিক উল্টা জিনিস কোনটা বলো তো, এখানে 2 4, তাহলে 4 2 হবে, বোঝা গেল। তাহলে গমের কিন্তু ক্রোমোজোম সংখ্যা এখানে 42। এভাবে এভাবে পড়ানো আছে। তো এটা এইভাবে প্রায় টোটাল একটা বড় বক্স কিন্তু সাজানো আছে, এটা তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে, এটা জানতে হবে। দেন চলে আসো এখানে পেঁয়াজ, এবং আমি চেষ্টা করবো যে এটা হলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার লিঙ্কটা, তোমরা এটা এখান থেকে দেখে নিবা। পেঁয়াজ হলো 16, মানুষ, মানুষ তো আমরা জানি 46টা, কবুতর আমরা এভাবে বলছিলাম যে শান্তির প্রতীক কবুতর, কবুতর শান্তির প্রতীক। তা কখন শান্তি বজায় থাকবে, যদি আমরা পরীক্ষায় জিপিএ 5 পাই, জিপিএ 5 তাহলে পরিবারের শান্তি বজায় থাকবে, ঠিক আছে, এই কারণে এখানে 80। দেন চলে আসো, মানে জিপিএ 5 মানে তো 80, ঠিক আছে, এই জন্যে। তাহলে কবুতর, গিনিপিগ, গিনিপিগ, গিনিপিগ হলো 46। দেখো মানুষের বিপরীত, মানুষে কি পড়ছি, মানুষে হলো 46 পড়ছি, আর 46-এর উল্টা দেখো সেটা কি 64, সেটা হলো গিনিপিগ, বোঝা গেল কথাটা। এখন আসো ক্রোমোজোম, ক্রোমোজোম নিয়ে যেটা পড়তে হবে, একটা ক্রোমোজোম এটা কিন্তু ডিএনএটা অনেকগুলো প্যাচ প্যাচ তৈরি হয়, মানে ডিএনএটাই ভিতরে এভাবে পেঁচিয়ে 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 কিন্তু এভাবে ক্রোমোজোম গঠিত হয়েছে। তাহলে কোনখানে প্যাচটা বেশি, একদম মাঝখানে, এই মাঝখানে প্যাচটা বেশি, এই জন্য এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। তাহলে মুখ্য কুঞ্চন বলা হয় কোনটাকে, এটার একটা নাম আছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ার বলা হয়। তাহলে ক্রোমোজোমের যে খাঁজে সেন্ট্রোমিয়ার থাকে, বা উল্টো কথা যে মুখ্য খাঁজটাকে কি বলা হয়, সেটার নামই হলো সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এবং এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু আমরা ক্রোমোজোমগুলো কিন্তু পরীক্ষা করার সময়, ল্যাবে পরীক্ষা করার সময় আমরা কি করে দিই, বিভিন্ন কালার যোগ করি, কালার যোগ করে তারপরে তাদের দেখতে ভিজিবল হয়। কিন্তু দেখা যায় যে এই ক্রোমোজোমটা অরঞ্জিত, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আসে। ক্রোম কথাটার মানেই কিন্তু কালার, সো ক্রোমোজোম মানে রঞ্জিত দেহ, তাহলে ক্রোমোজোম, জোম মানে হলো দেহ, তাহলে রঞ্জিত দেহ, এর বদলে একটা অরঞ্জিত এলাকা আছে, সেই ক্রোমোজোমের মধ্যে একটা অরঞ্জিত এলাকা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ওই যে মুখ্য কুঞ্চন যেটা, এটা, ঠিক আছে। এবং এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে আরও একটা কুঞ্চন আছে, মুখ্য কুঞ্চন বলছি, তার মানে কি একটা গৌণ আছে আরেকটা, যেটার গুরুত্বপূর্ণ অংশ, এটার ক্রোমোজোমের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে স্যাটেলাইট, সেটা হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইট থেকে আসলে কোষের মধ্যে নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয়। তো এই যে স্যাটেলাইট তৈরি হওয়ার যে জায়গাটা বা নিউক্লিওলাস গঠনের পুনর্গঠনের যে অঞ্চল, সেটাকে বলা হয় গৌণকুঞ্চন, গৌণকুঞ্চন। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে গৌণকুঞ্চনকে কি বলা হয়, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, বোঝা গেল। এখন কোষের মধ্যে অনেকগুলো কিন্তু মানে ক্রিস্টাল মানে লবণ জাতীয় পদার্থ থাকতে পারে। তার মধ্যে প্রধান যে ক্রিস্টাল, খনিজ ক্রিস্টাল, প্রধান যে খনিজ ক্রিস্টাল তার নাম হলো ক্যালসিয়াম অক্সালেট। প্রধান খনিজ ক্রিস্টালের নাম ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম কার্বনেট, এগুলোর যে মানে অংশটুকু, এটুকু যদি আঙুরের থোকার মতো থাকে, আঙুরের থোকার মতো, আঙুরের থোকার মতো ক্যালসিয়াম অক্সালেট আছে মনে করো, বা ক্যালসিয়াম কার্বনেটের আঙুলের থোকার মতো যে অবস্থা, সেটা হলো সিস্টোলিথ। এই অংশটুকুর নাম কি, সিস্টোলিথ, সিস্টোলিথ। আঙুরের থোকার মতো থাকলে সিস্টোলিথ। আরেকটা আছে সূচের মতো, যদি সূচের মতো থাকে তার নাম হলো র্যাফাইড। আরেকটা আছে সেটা হচ্ছে র্যাফাইড, ঠিক আছে, সূচের মতো, সূচের মতো বললে র্যাফাইড, এগুলো সূচের মতো, আর আঙুরের থোকার মতো বললে সিস্টোলিথ, এটা মনে রাখো। এখন চলে আসো সূত্রাকার, ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, বীজের লিপিড সঞ্চয়ী কোষে, লিপিড তৈরি সঞ্চয়ী কোষে, এগুলোতে তৈলবীজে কোনটা পাওয়া যায়, গ্লাইঅক্সিজম। তাহলে এভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি গ্লাইঅক্সিজম পাওয়া যায়, নিচের কোনটিতে।
বা অপশান দিয়ে দিল যে বীজের লিপিড সঞ্চয় কোষে বা তৈল বীজে নিচের কোনটি পাওয়া যায়, বিভিন্ন রকম অঙ্গাণু দিয়ে দিল। ঠিক আছে, সেটার মধ্যে দিয়ে দিল গ্লাইঅক্সিজোম, প্রোটিওসোম, রাইবোজোম, এবং বিভিন্ন দিয়ে দিল, তার মধ্যে গ্লাইঅক্সিজোম খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এরপরে বলতেছে আমরা এরপরে যেটা পড়বো, ডিএনএ এবং আরএনএ গঠনের যে মূল উপাদান, ডিএনএ এবং আরএনএ গঠনের মূল উপাদান যেটা, সেটা হলো নিউক্লিওটাইড। আমরা জানি ডিএনএ মানে কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে কিন্তু নিউক্লিওটাইড দিয়ে, নিউক্লিওটাইড দিয়ে। আর নিউক্লিওটাইড তৈরি হয়েছে কি দিয়ে, নিউক্লিওটাইড তৈরি হয়েছে নিউক্লিওসাইড আর হলো ফসফেট। খেয়াল করে দেখো, এখানে বলতেছে কি অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হবে নিউক্লিক অ্যাসিড, যেমন ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে। আর নিউক্লিওটাইডটা তৈরি হয়েছে কী দিয়ে, নিউক্লিওটাইডটা তৈরি হয়েছে কিন্তু নিউক্লিওসাইড প্লাস ফসফেট দিয়ে, নিউক্লিওসাইড প্লাস ফসফেট। এখন নিউক্লিওসাইড মানে কি, নিউক্লিওসাইড মানে হলো নাইট্রোজেন ঘটিত একটা শর্করা আছে, নাইট্রোজেন ঘটিত একটা ক্ষার এবং আরেকটা শর্করা, পেন্টোজ সুগার, মানে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা আছে, সেটা হচ্ছে যদি রাইবোজ সুগার হয় তাহলে সেটা আরএনএ তৈরি করতে হেল্প করবে। আর যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয়, ডিঅক্সিরাইবোজ, তাহলে সেটা ডিএনএ তৈরি করতে হেল্প করবে। মানে পেন্টোজ সুগার দুই ধরনের ইউজ হয়, একটা রাইবোজ যেটা হলো আরএনএ তৈরি করতে হেল্প করবে, আর একটা ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএ তৈরি করতে হেল্প করবে। বোঝা গেল কথাটা? তাহলে এই কথাটুকু মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলি, ডিএনএটা কিন্তু নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিওসাইড তৈরি অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে, আবার নিউক্লিওটাইড তৈরি হয়েছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট দিয়ে, নিউক্লিওসাইডটা তৈরি হয়েছে আবার নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং পেন্টোজ সুগার দিয়ে। এখন এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক আমরা বললাম, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই ধরনের হবে। ফার্স্টে একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। পিউরিন আবার দুই ভাগ, অ্যাডিনিন আর গুয়ানিন, অ্যাডিনিন গুয়ানিন, পিউরিন দুই ভাগ, অ্যাডিনিন গুয়ানিন। আর পাইরিমিডিন তিন প্রকার, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। অ্যাকচুয়ালি এর মধ্যে থাইমিন আর ইউরাসিল এটা নিয়ে একটু বিষয় আছে। থাইমিন থাকবে শুধুমাত্র ডিএনএতে, আর ইউরাসিল থাকবে শুধুমাত্র আরএনএতে, মানে একসাথে দুইটা থাকতে পারবে না। ডিএনএওয়ালা কোষ যদি হয় তাহলে সেটা হচ্ছে থাইমিন থাকবে, আর ইউরাসিলওয়ালা কোষ হলে মানে আরএন মানে যদি হচ্ছে আরএনএ, আরএনএ তৈরি করার ক্ষেত্রে জিনিসটা হলো ইউরাসিল থাকবে। বোঝা গেল কথাটা? ডিএনএতে থাইমিন থাকবে আর আরএনএতে হলো ইউরাসিল থাকবে, এই কথাটুকু একটু মনে রাখবো। এখন ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, আমরা যে ডিএনএটা আঁকাই, মানে এরকমভাবে যে ডিএনএটা আঁকায়, এই ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, এই ডাবল হেলিক্স মডেলের মেইন কে দিয়েছে, সেটা হলো ওয়াটসন এবং কিরিক। ওয়াটসন এবং কিরিক হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এবং খেয়াল করে দেখো, ডিএনএ ডাবল হেলিক্সের মডেলের ক্ষেত্রে আমাদের কিন্তু মানে ডিঅক্সিরাইবোজের দুটো কার্বন এখানে হেল্প করতেছে। এই জন্য দেখা যায় যে ডিএনএর একটা লাইন বলি আমরা 3 প্রাইম থেকে 5 প্রাইম, আরেকটা লাইনরে বলা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম। মানে একটা লাইন যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, আরেকটা লাইন হলো 5 প্রাইম থেকে কিন্তু 3 প্রাইম। তো দেখতেছো যে জিনিসটা একটা আর একটার বিপরীত, একটা লাইন আর একটা লাইনের বিপরীত, কিন্তু এটাই বোঝাইতে যাচ্ছে, একটা লাইন আর একটা লাইনের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। তাহলে কি বললাম, যে ডিএনএর দুটো যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সটা একটা লাইন আর একটা লাইনের সমান কিন্তু বিপরীতমুখী, এটা কথা মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজের সুগারগুলো আমরা যে বললাম যে ডিঅক্সিরাইবোজের সুগার, এই সুগারের মধ্যে যে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত থাকে 1 নম্বর কার্বনে। মানে আমি যেটা বললাম, সুগারের সাথে নাইট্রোজেন বিশিষ্ট যে ক্ষার অর্থাৎ অ্যাডিনিন গুয়ানিন, এটা সুগারে তো হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা বলেছি, মানে কার্বন হলো 5টা, তাই 1 নম্বর কার্বনে কিন্তু সুগার থাকবে, এই নাইট্রোজেন বেস থাকবে, এটা মনে রাখবে। 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস থাকবে, এটা মনে রাখবো। দেন আমরা তো বললাম যে ডিএনএতে এর বদলে টি থাকবে এবং জির সাথে সি থাকবে, এবং এতে টিতে দুইটা হলো হাইড্রোজেন বন্ধন থাকবে, আর জি আর সির মধ্যে হলো 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে, এটা মনে রাখবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানকার এই তথ্যগুলো থেকে, সেটা হচ্ছে ডিএনএ একটা সম্পূর্ণ যে প্যাচ, ডিএনএর এই যে এভাবে যদি সম্পূর্ণ একটা প্যাচের কথা বলি, মানে টোটাল একটা কথা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি সম্পূর্ণ করে, মানে ডিএনএ সম্পূর্ণ একটা প্যাচ, এরকম সম্পূর্ণ একটা প্যাচ, এইটার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। কত? 34 অ্যাংস্ট্রম। এবার এই যে দুটো অংশ, এই যে 34 অ্যাংস্ট্রম, এর মাঝের যে অংশগুলো, এখানে ছোট ছোট মানে অংশগুলো, এখানে সিঁড়ির মতো ধাপ আছে, আসলে ওখানে সেই অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এই অংশগুলো থাকে আর কি। হ্যাঁ, তো আমরা বলতেছি ডিএনএর একটা সম্পূর্ণ প্যাচ, এর মধ্যবর্তী দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, 34 অ্যাংস্ট্রম। আর যদি হচ্ছে একটা ধাপ থেকে আরেকটা ধাপের দৈর্ঘ্য, মানে ডিএনএর প্রত্যেকটা যে সিঁড়ি, একটা সিঁড়ি আরেকটা সিঁড়ির মধ্যবর্তী দৈর্ঘ্য, মানে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দৈর্ঘ্য,
একটা নিউক্লিওটাইড এবং আরেকটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আর ডিএনএর এই যে দুটো হেলিক্স এর মধ্যকার যে ব্যাস, ব্যাস তাহলে এইটা হলো 20, ব্যাস হলো 20। তাহলে আমি আবার বলি জিনিসটা, জিনিসটা হলো আমরা যেটা পড়লাম, তাহলে এটা আমাকে মুছে দিই। ডিএনএর ডিএনএর এই যে সম্পূর্ণ একটা প্যাচ, এভাবে যে একটা প্যাচ দিচ্ছে, প্যাচটার মধ্যবর্তী দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। আর এইখানে এই সম্পূর্ণ একটা প্যাচে 10টা নিউক্লিওটাইড থাকবে। কয়টা? 10টা থাকলে দুটো নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? দুটো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 34/10 মানে কি 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। আর ডিএনএর যে ব্যাস, মানে ডিএনএর দুটো দুটো জিনিসের মধ্যবর্তী ব্যাস, সেটা হচ্ছে, সেটা হলো এখানে 20 অ্যাংস্ট্রম। এই কথাটুকু একটু মনে রাখবো। এখন চলে আসো, তাহলে এখন এটার দিকে চলে আসি। দেন হলো আমরা এখানে চলে আসি। দেন হলো ডিএনএতে বলতেছে এই যে রেপ্লিকেশন প্রসেসের কয়েকটা অংশ লেখা আছে। আমরা এবার ডিএনএ কতগুলো প্রসেস আছে, একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হলো রেপ্লিকেশন, একটা হলো ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, আর একটা হলো ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এগুলো লেখা অত বুঝতে হবে না, এগুলো পরেই লেখা আছে। মানে রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়া, এটা হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সলেশন। সিস্টেমটা বোঝা গেল? সিরিয়ালটা একটা থেকে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আর আরএনএ থেকে তৈরি হচ্ছে হলো প্রোটিন, প্রোটিন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এটার নাম হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এটা হলো ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, এটা হলো ট্রান্সলেশন। এটা মনে রাখবো। এখন চলে আসি, হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএটাকে কি বলা হয়? নিউক্লিওজোম। কি জিনিস এটা? আসলে আমরা যদি ক্রোমোজোম ভাঙি ওর মধ্যে ডিএনএ পাবো। ডিএনএ মনে করে এরকম সুতার মতো, তো এখানে বিশেষ ধরনের কিছু প্রোটিন আছে, সেটা হলো হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সাথে যদি এভাবে প্যাচ দেয় আর কি, ঠিক আছে, মানে এভাবে যদি প্যাঁচানো থাকে, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। এটা মনে রাখতে হবে। এখন ডিএনএ তৈরি করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে মানে পেন্টোজ সুগারটা ইউজ করব, সেই পেন্টোজ সুগারটা হলো ডিঅক্সিরাইবোজ। আর আরএনএর ক্ষেত্রে আমরা রাইবোজ ইউজ করব। আরএনএর ক্ষেত্রে রাইবোজ, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ। তো ডিঅক্সিরাইবোজে কি আছে? ডি মানে অভাব, কিসের অভাব? অক্সিজেনের অভাব। কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে। মনে রাখবো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটোই হলো পেন্টোজ সুগার, মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। তার মধ্যে 2 নম্বর কার্বনে এই অক্সিজেন নেই, এই ডিঅক্সিরাইবোজের, তাহলে সেই জন্যে সেটার নাম হলো ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজের ক্ষেত্রে সবই আছে, বিষয়টা এই 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন এই যে আমরা বলছিলাম যে ডিএনএ এর প্রতিপালন বা ডিএনএ রেপ্লিকেশন, এইটা বিশেষ প্রক্রিয়া হয়, তার নাম কি? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এখন খেয়াল করে দেখো ডিএনএর মনোমার কি? ডিএনএর মনোমার আমরা যেটা বললাম নিউক্লিওটাইড, আমরা ডিএনএর মনোমার হলো নিউক্লিওটাইড, এটা মনে রাখবো। ডিএনএর মনোমার হলো নিউক্লিওটাইড। ডিএনএতে নাইট্রোজেন বেজের ক্রোম কেম, এটিজিসি মানে অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এরকম থাকবে। মানে জিনিসটা হলো এখানে কিন্তু ইউরাসিল নেই। আমরা প্রথমে বলছিলাম যে ইউরাসিল থাকবে আরএনএতে, ডিএনএতে থাকবে না। এখন এখানে একটা কথা দিয়েছে, ট্রান্সফার আরএনএ 3 প্রান্তে সিসিএলএস আছে এবং অপর প্রান্তে অ্যান্টিকোডন আছে। মানে টিআরএনএর একটা মডেল আছে, সেই মডেলটা হলো কোলোভার লিপ মডেল। এরকম জিনিসটা কোলোভার লিপ মডেল, ঠিক আছে, এরকমভাবে কোলোভার লিপ মডেল। তো এখন কোলোভার লিপ মডেলের এই যে একটা প্রান্ত আছে, এরকম একটা প্রান্ত আছে, এটা গুরুত্বপূর্ণ, সেটা হলো সিসিএ প্রান্ত। অ্যাকচুয়ালি ওখানে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, কারণ বিভিন্ন অ্যামিনো অ্যাসিড মিলেই কিন্তু প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তো এই অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় ওখানে, তো এই সিসিএ প্রান্ত। আর এর ঠিক বিপরীত প্রান্তে এইখানে এটা হলো অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন সেই কথাটা এখানে বলতে চাইছে যে ট্রান্সফার আরএনএর থ্রিন প্রান্তে কিন্তু সিসিএ থাকবে, আর অপর প্রান্তে থাকবে হলো অ্যান্টিকোডন, অপর প্রান্তে থাকবে হলো অ্যান্টিকোডন। এই কথাটা মনে রাখবো। দেন চলে আসো ট্রান্সলেশন। এখন ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রথম শুরু করে কোনটা? প্রথম শুরু করে হলো মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড দিয়ে। ট্রান্সলেশন শুরুর ক্ষেত্রে কোন, আমরা জানি আসলে প্রোটিন কিন্তু মানে একটা প্রোটিন তো একটা পলিমার, তার মনোমার কোনটা? তার মনোমার কিন্তু আসলে অ্যামিনো অ্যাসিড। তো এই যে আমরা যেটা বললাম ট্রান্সলেশন যে প্রক্রিয়া, এটা আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া। ট্রান্সলেশন যে প্রক্রিয়া,
এই ট্রান্সলেশন প্রক্রিয়ায়, ঠিক আছে, ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রথম হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয় সেই অ্যামিনো অ্যাসিডটা হলো মেথিওনিন, এটা মনে রাখবে, অ্যামিনো অ্যাসিড মানে স্টার্ট অ্যামিনো অ্যাসিড আর কি। হ্যাঁ, আমরা ট্রান্সক্রিপশন পড়লাম, সেটা হলো কি ডিএনএ থেকে আরএনএ তৈরি। আর যদি উল্টা হয় আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, মানে আমি বললাম ডিএনএ থেকে আরএনএ তৈরি, এটা হলো ট্রান্সক্রিপশন। আর যদি উল্টা হয় আরএনএ থেকে ডিএনএ, সেটা হলো কি রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এই রিভার্স ট্রান্সক্রিপশন আসলে যতগুলো সব মানে আরএনএ জাতি, ঠিক আছে, আরএনএ ভাইরাস আছে, করোনা ভাইরাস, এইচআইভি, এইগুলোতে মানে এই যে রিভার্স ট্রান্সক্রিপশনটা ঘটে, এটা মাথায় রাখবো। এখন চলে আসো ডিএনএ থেকে, তাহলে এই যে বললাম ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা, ট্রান্সলেশন সেটা মানে কি বলেছে, আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে মানে অ্যাকচুয়ালি যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য প্রথমে একটা ডিএনএ থাকে, ডিএনএর একটা খণ্ডাংশ, মনে করে ডিএনএ একটা খণ্ডাংশ থেকে প্রথমে একটা আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে আসলে একটা প্রোটিন তৈরি হয়। তো ডিএনএ থেকে যে আরএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি করার নাম হলো ট্রান্সলেশন। তো এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই যে ডিএনএ থেকে ফার্স্টে যে আরএনএটা তৈরি হচ্ছে, এই আরএনএর সমস্ত অংশটুকুই কিন্তু মানে এই যে প্রোটিন তৈরি করার জন্য উপযুক্ত না। উপযুক্ত যে অংশ প্রোটিন তৈরি করার জন্য, এমআরএনএর সংশ্লেষণযোগ্য অংশ, ঠিক আছে, সেটাকে বলে এক্সন, মানে ভালো জিনিস। আর মনে করো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, সেই আরএনএর কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে ডিএনএ তৈরি হয় না, সেই যে জায়গাটা হচ্ছে ইন্ট্রন্স, সেগুলোকে বলে কি ইন্ট্রন্স। এবং আমি বারবারই যেটা বলতে চাই, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া, এবং প্রোটিনটা যে জেনেটিক বৈশিষ্ট্য সাজাবে, জেনেটিক বৈশিষ্ট্য দেখাবে, এই যে প্রক্রিয়া বা এই যে লেয়ার, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এটাকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। দেন খেয়াল করে দেখো, এখানে কোশ্চেন আসছে নেক্সট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কোনটি? খুবই এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অনেক জায়গায় আসছে। জীবনের ভাষা, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। বংশগতির মূল একক কোনটা? জিন। বংশগতির মূল একক জিন। আমাদের মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির ডিএনএর 97 ভাগ মিলে গেছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, আর আরেকটা জিনিস জানতে হবে, এটা না মানে আমাদের জিনোমের যেটা বলছি, মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির 97 ভাগ মিলে গেছে এরকম। আর এখানে যেটা দিয়েছে, আমাদের একই সাথে সবগুলো জিনোম কিন্তু কাজ করে না। মানে যেমন মনে করো আমাদের মাথায় যখন কোষ থাকতেছে, দেহের মধ্যে প্রত্যেকটা কোষেই কিন্তু 23 জোড়া করে ক্রোমোজোম আছে। মানে তোমার যদি কোশ্চেন বলি আমি, মানে হাতের কোষে কি 23 জোড়া ক্রোমোজোম আছে? মানে হাতের কোষে সেক্স ক্রোমোজোম আছে কিনা, তোমরা সবাই অ্যান্সার দিয়ে শুরু করবানি যে হাতের কোষে কোনো সেক্স ক্রোমোজোম নেই। মানে আমরা তো জানি যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো অটোজোম, 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তাই একটা জিনিস মনে রাখবা, যে দেহের প্রত্যেকটা কোষেই কিন্তু 23 জোড়া করে ক্রোমোজোম আছে। দেহের প্রত্যেকটা কোষে 23 জোড়া করে ক্রোমোজোম আছে, কারণ আমরা তৈরি হয়েছে সেই জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায়। সো প্রত্যেকটা কোষেই কিন্তু 23 জোড়া করে ক্রোমোজোম আছে, এবং সেই জন্য হাতের কোষেও সেক্স ক্রোমোজোম আছে। কিন্তু কথা হচ্ছে সবাই সব জায়গায় কাজে লাগে না, ঠিক আছে। মানে সেক্স ক্রোমোজোমের কাজ যেখানে, সেখানে যে কাজ করবে। মাথার কোষের হলো বড় বড় লম্বা চুল তৈরি করবে, যে অন্য জায়গায় অনেক বড় বড় লম্বা চুল থাকবে না, বিষয়টা অনেকটা এরকম। তাহলে এই জিনোমের প্রায় দেখা যায় 98 ভাগ জিনই নিষ্ক্রিয় অবস্থায় থাকে। মানে আমাদের দেহের মধ্যে যত সব কাজ করতেছে অনলি 2%-এর মতো, বাকি 98 ভাগই নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় যে ডিএনএ, এটাকে বলা হয় জাং ডিএনএ। নিষ্ক্রিয় এটাকে বলা হয় জাং ডিএনএ। এখন চলে আসবে মিউটেশন। দেখো খুবই গুরুত্বপূর্ণ, মিউটেশনের একক কি বলা হয়? মিউটন। মিউটেশনের একক মিউটন। রিকম্বিনেশনের একক রিকন। এগুলো যেহেতু নামে নামে মিল আছে, এটা ওটা গুরুত্বপূর্ণ থেকে এইটা বেশি আছে। জিনের কার্যের একক কোনটা বলা হয়? জিনের কার্যের মানে জিনের কার্যকরী একক, সেটাকে বলা হয় সিস্ট্রন। জিনের কার্যকরী একক বলা হয় সিস্ট্রন। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, এর এককে বলা হয় রেপ্লিকন। আর আদি কোষে মানে যেটা অপ্রকৃত কোষ, এই মানে ব্যাকটেরিয়া, নিরাপসব শৈবাল, এরকম অপ্রকৃত কোষের মধ্যে জিনের প্রকাশের একটা ইউনিট, সহজ কথা, যে একটা জিনের মডেল আছে, তার নাম হলো অপেরন মডেল। অপেরন মডেলের 4টা অংশ। অপেরন মডেল কয়টা অংশ? 4টা। আমরা এভাবে মনে রাখবো, এসপিওআর স্পোর, এসপিওআর স্পোর। এসতে হচ্ছে স্ট্রাকচারাল জিন, পিতে হলো প্রোমোটার জিন, ওতে অপারেটর, আরতে রেগুলেটর। স্ট্রাকচারাল মানে গাঠনিক, প্রোমোটার জিন, ওতে অপারেটর মানে চালক জিন, আরতে রেগুলেটর। এটা মনে রাখবো। এবং প্রোটিন তৈরি করার ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, প্রোটিন তৈরি করার ক্ষেত্রে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড, সেটার নাম কি বলেছিলাম বলতো? মেথিওনিন। এবং মেথিওনিনের ক্ষেত্রে প্রথম মনে রাখবা, আমরা তো বললাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন। এখন ডিএনএ থেকে মনে করো এটা ডিএনএ আছে, ওখান থেকে যে আরএনএটা তৈরি হয়েছে, কার্যকর যে আরএনএ,
ওই আরএনএর প্রথম লাইনটা থাকবে AUG, মানে স্টার্ট কোডন থাকবে AUG, ঠিক আছে। আর এখন এই আরএনএ থেকে প্রোটিন তৈরি করার ক্ষেত্রে এটা 3টে স্টপ কোডন থাকবে। কয়টা? 3টে স্টপ কোডন, UAA, UAG এবং UGA। UAA, UAG এবং UGA। আর AUG হলো মেথিওনিন নির্দেশ করবে, মেথিওনিন। এবং এভাবে তিনটা করে আসলে ট্রান্সফার আরএনএর সাহায্যে তিনটা করেই প্রোটিন তৈরি হয়। তো এই কারণে মনে রাখতে হবে যে মানে এরকমভাবে, মানে যেমন এখানে UGG এটা দিয়ে আমরা ট্রিপ্টোফ্যান নির্দেশকারী কোনো কোডন বুঝতেছি। এরকম বিভিন্ন রকম, মনে করো ভ্যালিনের জন্য অ্যামিনো অ্যাসিডের কোড আছে প্রায় 4টি, ঠিক আছে। এরকমভাবে কোডনের নাম শুনবো, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 150 এবং 151, যে শুরুর কোডন কোনটা এবং সমাপ্তি কোডন কোনটা, খুবই গুরুত্বপূর্ণ। শুরুর কোডন কোনটা, সমাপ্তি কোডন কোনটা, ঠিক আছে। আর ভ্যালিনের জন্য 4টি, এটা দিয়ে এটাই বুঝাইতে চাইছে মোট কোডন। আসলে আমাদের কাছে কোডন তৈরি করার মানে বিষয় আছে AUGC, মানে আরএনএতে কিন্তু এই 4টা রকম জিনিসই থাকে, AUGC। এখন তিনটা করে কোডন আসলে, তাহলে 4টে জিনিস নিয়ে তিনটা করে যদি কোডন বলি, তাহলে 4 টু দি পাওয়ার কিউ মানে 64টা কোডন হবে। কয়টা কোডন হবে? 64টা কোডন। এবং 64টা কোডন, তাহলে তোমার যদি কোশ্চেন আসে মোট কোডন কয়টা, তাহলে অ্যান্সার দিব হলো 64টা। এবং তার মধ্যে এই যে 3টা হলো স্টপ কোডন, মানে ওইগুলো থাকলে কোনো প্রোটিন তৈরি হবে না। তাহলে স্টপ কোডন 3টা, তাহলে 64 বিয়োগ 1 মানে 1, মানে 64 বিয়োগ 3 যদি বলতাম, তাহলে 61। এই 61টা হলো প্রোটিন তৈরি করার জন্য উপযুক্ত কোডন। 61টা হলো প্রোটিন তৈরি করার জন্য উপযুক্ত কোডন, বুঝে গেল। এখন এই 61টা জিনিস আর অ্যামাইনো অ্যাসিড আছে কিন্তু 20 প্রকার। প্রোটিন তৈরি করার জন্য অ্যামাইনো অ্যাসিড আছে কয় প্রকার? 20 প্রকার। মানে 61টা জিনিস 20 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি, বিষয়টা অনেকটা এরকম না? তাহলে অনেকে বিভিন্ন বেশি করে পাবে। এই জন্যই বলছে যে ভ্যালিন দেখা যাচ্ছে 4টে কোডন পেয়েছে। কয়টা কোডন পেয়েছে? 4টে, মানে 61টা জিনিস 20 জনের মধ্যে ভাগ করে দিব, এই কারণে, ঠিক আছে। প্রোটিন তৈরি করার জন্য অ্যামিনো অ্যাসিড কিন্তু 20টা, এই কারণেই। তো এইটা এখন এখানে কয়েকটা মানে একটু কঠিন ধরনের কথা বলতেছে, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন, এইগুলো একটা গুরুত্বপূর্ণ। মিউটেশন মানে তোমাকে আমি বলেছিলাম ডিএনএতে এভাবে চেঞ্জ নিয়ে আসা, মানে ডিএনএতে কোনো চেঞ্জ তৈরি হয়ে যায়, দেখা গেলো ওখানে পারমাণবিক বিস্ফোরণ হলো, ডিএনএতে ওখানে যে মারা গেছে সেগুলোর মধ্যে ডিএনএতে একটা চেঞ্জ আসা শুরু করবে। মিসসেন্স মানে মনে করো একটা প্রোটিন আমি বানাচ্ছি কোডিংয়ে, ঠিক আছে। তাহলে মনে করো AUG, পরে GCC এরকম হওয়ার কথা। তো GCC দিয়ে একটা অ্যামিনো অ্যাসিড সেরিন এর জায়গায় দেখা গেলো আমি আসলাম হলো আর্জিনিনের বা ভ্যালিন, এরকম অন্য কোনো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলাম। তাহলে একটি অ্যামিনো অ্যাসিডের যে পরিবর্তন, এটাকে বলতেছি হলো মিসসেন্স মিউটেশন। অ্যামিনো অ্যাসিড মানে ওখানে কিন্তু প্রোটিন তৈরি হবে। মিসসেন্স মানে কি? প্রোটিন তৈরি হবেই, কিন্তু যদি মনে করেন আমরা পরিবর্তন করে এমন হয়েছে, মনে করে ডিএনএ পরিবর্তন হয়েছে এমনভাবে যেটা একটা স্টপ কোডনে পরিণত হয়ে গেছে। মনে করে এক জায়গায় ছিল হলো মনে করো হচ্ছে এক জায়গায় ছিল A, ঠিক আছে, আরেকটা ছিল A, আরেকটা ছিল G, এরকম AAG ছিল, কিন্তু সেখান থেকে মনে করো এটা আউট হয়ে গেছে, এ আউট হয়ে গেছে, আউট হয়ে ওখানে বসে পড়ছে ইউ। তাহলে ইউএজি এটা কিন্তু একটা স্টপ কোডন, ইউএজি একটা স্টপ কোডন। তাহলে আমি যেটা বলতেছি যে মিউটেশন মানে ডিএনএতে চেঞ্জ নিয়ে আসা, কোনো একটা বাতিল করে দেওয়া, কোনো একটা যুক্ত করে দেয়। হ্যাঁ, বাতিল হয়ে মনে করো নতুন জিনিস বসছে, একটা ইউ বসছে, যেটা দিয়ে একটা স্টপ কোডন হয়ে গেছে, তাহলে তো প্রোটিন তৈরি করা অফ হয়ে যাবে। এই কারণে এটাকে বলা হয় ননসেন্স কোডন। তাহলে ননসেন্স মিউটেশন মানে স্টপ কোডন তৈরি হয়ে যাওয়ার বিষয়, মানে কি পয়েন্ট মনে রাখো, স্টপ কোডন তৈরি হয়ে যাওয়ার বিষয়। আর অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয়ে যাওয়ার বিষয়টা হলো মিসসেন্স মিউটেশন। এখন চলে আসো মিউটেশনের ফলে এই যে ক্যানোর হ্যাবিটিস, এটা একটা বিশেষ নেমাটোডা জাতীয় পর্বের প্রাণী। এটা বলতেছে দ্বিগুণ সময় বাঁচে, তার মানে কি এটা কিন্তু ভালো হচ্ছে। মানে বেশিরভাগ মিউটেশনের ক্ষেত্রে কিন্তু আসলে খারাপ হয়, বিভিন্ন রোগ হয় আমাদের মিউটেশন মানে ডিএনএ পরিবর্তনের ফলে। যেমন এই যে দেখো, যে ক্রোমোজোমের ফলে আমাদের মিউটেশনের লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। লাং ক্যান্সার এটা কি? এই যে 15 নম্বর লাং ক্যান্সারের ঝুঁকি বাড়বে। তাহলে 15 নম্বর হচ্ছে ক্রোমোজোম, আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে 15 নম্বর ক্রোমোজোমের জন্য লাং ক্যান্সারের ঝুঁকি বাড়বে, ঠিক আছে। তারপরে বলতেছে মানব গোষ্ঠীর পরস্পরের ভিত্তিতে পার্থক্যের ভিত্তিতে যে মিউটেশন জনিত, তাহলে পয়েন্ট মিউটেশন বলতে কি, দেখা আমাদের পৃথিবীতে একজন মানুষ দেখতে এক রকম, ঠিক আছে। তাহলে এটা হলো খুব অল্প পরিমাণ ডিএনএর চেঞ্জ আছে, সবাই মানুষ কিন্তু খুব অল্প পরিমাণে কোডনে চেঞ্জ আছে। মনে করো তোমার ক্ষেত্রে AGTC এভাবে সাজানো আছে,
আমার ক্ষেত্রে সাজানো আছে ATGC, এভাবে সাজানো আছে, মানে সাজানোতে সেন্স আছে। এই ছোট অল্প যে সেন্স এটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন, এবং পয়েন্ট মিউটেশনের ফলে মনে করো যে বিভিন্নতা দেখা যায় তাকে বলে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, SNP বলা হয়, SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এখন খেয়াল করে দেখো, আমরা তো অনেক কিছু পড়লাম, এখন আমরা কিছু এক্সট্রা রাইটারে পড়বো। ঠিক আছে, আলিম স্যারের বইয়ের লেখা। দেখো এখানে আরও কিছু কিছু কথা বলছে যে পৃথিবীতে, আমরা কিন্তু টোটাল অধ্যায়ের মেইন জিনিসগুলো পড়া হয়ে গেছে হাসান স্যারের বইয়ের। আলিম স্যারের বইয়ের কয়েকটা তথ্য আমরা একটা পড়ে ফেলি। সেটা হচ্ছে যে বলতেছে পৃথিবীতে কোষের আবির্ভাব ঘটে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে, এখানে একটা কথা বলছে, এবং ইউক্যারিওটিক কোষের আকার প্রোক্যারিওটিক কোষের অপেক্ষা প্রায় 10 গুণ বড়। তাহলে মানে প্রকৃত কোষের আকারটা বড় বলতে চাচ্ছে, হ্যাঁ, আদি কোষের তুলনায় 10 গুণ। সিনোসাইটিক কোষ মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, কোথায় থাকবে, সিলিয়েট কোষ এরকম বলতে চাচ্ছে। তার মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। সিনোসাইট বায়োলজিতে উদ্ভিদ, তুমি যে কোনো একটা উদ্ভিদ কোষ মনে করো বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা উদ্ভিদ কোষ যদি পাও, তার নাম হবে সিনোসাইট। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো। এখন চলে আসো, প্লাজমা মেমব্রেন এনজাইম থাকে 30 ধরনের। এখানে একটা কোশ্চেন দিয়েছে, প্লাজমা মেমব্রেন এনজাইম থাকে 30 ধরনের। প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি? ট্রান্সপোর্ট ATPase এনজাইম। প্লাজমা মেমব্রেন তো বাইরের আবরণী কোষ ঝিল্লি, সো এটা তো এক কোষ থেকে আরেক কোষকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করবে। সো সেই হিসাবেই ট্রান্সপোর্ট ATPase এনজাইম এটা হলো প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। দেন খেয়াল করে দেখো, আমরা কিন্তু অ্যামাইলোপ্লাস্ট পড়ছি। অ্যামাইলোপ্লাস্টের কয়েকটা উদাহরণ আমরা মনে আছে। অ্যামাইলোপ্লাস্ট মানে কি? কার্বোহাইড্রেট সঞ্চয়কারী যে, মানে স্বেচ্ছার সঞ্চয়কারী যে লিউকোপ্লাস্ট, সেটা হলো মানে সরি স্বেচ্ছার সঞ্চয়কারী যে লিউকোপ্লাস্ট, সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। সেই অ্যামাইলোপ্লাস্টটা হলো কী হবে, এখানে আলু, বীজপত্র, এন্ডোস্পার্ম, এইগুলো হলো উদাহরণ দেয়া। বুঝা গেল? এটা মনে রাখতে হবে। প্রাণী কোষের সেন্ট্রিওল গঠন করে কোনটা? মাইক্রোটিউবুলস। আসলে সেন্ট্রিওল, আমাদের যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল আছে, সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল আছে, এভাবে সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওলের মধ্যে এভাবে নলাকার অংশ আছে, এই নলাকার অংশগুলো মাইক্রোটিউবুলস তৈরি করে। দেন আমাদের পড়তে হবে যে ঝিল্লি প্রোটিন এবং সাইটোপ্লাজমিক প্রোটিনের মধ্যে পার্থক্য হলো মাইক্রোফিলামেন্টের পার্থক্য। মাইক্রোফিলামেন্ট থাকে না, কারণ আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে যে প্রোটিন, এই প্রোটিনগুলোতে মানে সাইটোস্কেলিটন যেগুলো, এগুলো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, এগুলো এইভাবে থাকে। কোষ বিভাজনে সহায়তা করতে উদ্দীপনা প্রদান করে এনপি ইন্ডেক্স, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারে। কোষ বিভাজনে উদ্দীপনা সৃষ্টি করে এনপি ইন্ডেক্স। ঠিক আছে, দেন হচ্ছে কোষের সর্বপ্রথম আবিষ্কৃত যে কোষীয় অঙ্গাণু, সর্বপ্রথম আবিষ্কৃত বলেছে কিন্তু, সেটা হলো নিউক্লিয়াস। ইকোলাই ব্যাকটেরিয়াতে ওকাজাকি খণ্ড, এই যে রেপ্লিকেশন প্রক্রিয়ায় এই ওকাজাকি খণ্ড তৈরি হয়, রেপ্লিকেশন প্রক্রিয়ায়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়া। তা ওইখানে বলতেছে নিউক্লিওটাইডের সংখ্যা 1000 থেকে 2000টি, 1000 থেকে 2000টি, এটা মনে রাখবো। ডিএনএ এর হেলিক্স কয় ধরনের? ডিএনএ হেলিক্স বলতেছে, ডিএনএ হেলিক্স ধরনের হচ্ছে BDNA, এরকম একটা কথা বলতেছে। মানে আমাদের ওইভাবে লাগবে না, ডিএনএটা ডাবল হেলিক্স আমরা জানি, ওয়াটসন আর ক্রিকের মডেল, এটা এইভাবে জানো। দেন হচ্ছে এখানে মনে রাখবো প্রুফ রিডিং। আচ্ছা, প্রুফ রিডিং কী জিনিস? প্রুফ রিডিং হচ্ছে, মনে রাখো ডিএনএ থেকে তো ডিএনএ তৈরি হয়েছে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে, এখন যদি কোনো ভুল গেছে কিনা সেটা নির্ণয় করার জন্য একটা এনজাইম আছে, ডিএনএ পলিমারেজ 1 আর 2। এই ডিএনএ পলিমারেজ 1 আর 2টাই আসলে প্রুফ রিডিংয়ে সাহায্য করে। এটা হলো কোলোরেক্টাল ক্যান্সার। প্রুফ রিডিংয়ের পরেও দেখা যাচ্ছে একটা মিসম্যাচ হয়ে গেছে, ডিএনএতে একটা মিসম্যাচ হয়ে গেছে, তাহলে সেরকম বিভিন্ন রকম ক্যান্সার বা হইতে পারে, যেমন স্কিন ক্যান্সার, হ্যাঁ, কোলোরেক্টাল ক্যান্সার, এরকম বিভিন্নভাবে ক্যান্সার হয়েছে। এখন বলতেছে গোল্ডবার্গ হগনেস বক্সের বেজের অনুক্রম, এটা হলো টাটা বক্স, এটা হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার একটা অংশ। যদি বলবে এভাবে কোশ্চেন হবে এরকমই, যে টাটা বক্স কোনটার অংশ, বা গোল্ডবার্গ হগনেস বক্সের অনুক্রমটা কোনটা, এরকমভাবে বিভিন্ন কোশ্চেন হতে পারে। দেন হচ্ছে সর্বপ্রথম জিনোম শব্দটা কে ব্যবহার করে? উইঙ্কলার। সর্বপ্রথম জিনোম শব্দটা উইঙ্কলার ব্যবহার করে। উর্বর বীজ উৎপাদনে বাধা প্রদান করে কোনটা? টার্মিনেটর জিন। উর্বর ও বীজ উৎপাদনে বাধা প্রদান করে টার্মিনেটর জিন, মনে রাখবো। দেন চলে আসো, আজিবুল স্যারের কয়েকটা বইয়ের লাইন আছে, এইটুকু আমরা পড়লে হয়ে যাবে। দেন খেয়াল করে দেখো, আজিবুল স্যারের বইয়ের ক্ষেত্রে বলছে কোষস্থ যে নির্জীব বস্তু, এই কোষস্থ নির্জীব বস্তুর ক্ষেত্রে আমাদের কয়েকটা, মানে এখানে সেল ইনক্লুশন বলতেছে, ইংলিশে এটাকে বলা হয় ইনক্লুশন, বোঝা যাচ্ছে না তাই লিখে দিলাম, সেল ইনক্লুশন। এটাকে এই ইংলিশে বলা হয় ইআর আর গ্যাস্ট্রিক সাবস্টেন্স,
আর গ্যাস্ট্রিক সাবস্টেন্স, ঠিক আছে। ইনক্লুশন বলা হয়, ইনক্লুশন অসুস্থ নির্বুজ জীববস্তু, এগুলো তোমাদের বইতে নেই, এই জন্য এখান থেকে তুলে দেওয়া আজিবুল স্যারের বইয়ের লাইন। তাহলে বুঝতে পারছো যে এই জিনিসগুলো পড়লে কিন্তু তোমার আজিবুল স্যারের বই, আলিম স্যারের বই মেন মেন অংশগুলো কাভার হয়ে যাচ্ছে আসলে। প্লাজমা মেমব্রেনে খাস তৈরি করতে হেল্প করে কোনটা? প্লাজমা মেমব্রেনে কোষঝিল্লি, কোষঝিল্লিতে খাস তৈরি করতে হেল্প করবে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন। এবং ভুট্টা এবং মটরের বীজে কোনটা থাকবে? অ্যালিউরোপ্লাস্ট। ভুট্টা এবং মটরের বীজে থাকবে অ্যালিউরোপ্লাস্ট, মানে প্রোটিন সঞ্চয়কারী কিন্তু। পরিণত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, পরিণত উদ্ভিদে প্লাস্টিড থাকতে বলেছে 25 থেকে 60টা, ঠিক আছে। কিন্তু তোমার হাসান স্যারের বইতে এই মানটা দিয়েছে প্লাস্টিড, ঠিক আছে। পরিণত কোষে এখানে এখানে বলছে প্লাস্টিড হলো 25 থেকে 60টা, ঠিক আছে। কিন্তু তোমার এর মধ্যে প্লাস্টিড বলি বা ক্লোরোপ্লাস্টের কথা বলছে হাসান স্যারের বইতে, সেটা হলো 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্টের কথা বলছে, হ্যাঁ। এখানে প্লাস্টিড হিসাবে বলছে হলো 25 থেকে 60টা। এখন মানে প্লাস্টিডই কিন্তু 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এইগুলো, হ্যাঁ। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালে অনুপস্থিত কোনটা? সেটা হলো প্লাস্টিড। ইক্ষু উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কয় ধরনের? ইক্ষু মানে আখ, 2 ধরনের। আখে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। দেন হচ্ছে সাইটোপ্লাজমে দৃঢ়তা প্রদান করে কোনটা? মাইক্রোটিউবুলস। দৃঢ়তা প্রদান করে যেহেতু এটা টিউবের মতো অংশ, সেটা হলো মাইক্রোটিউবুলস। রাইবোজোম সৃষ্টি করে কোনটা? রাইবোজোম সৃষ্টি করে হলো নিউক্লিওলাস। মানে মনে রাখবা যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস আছে না, ওখান থেকে কিন্তু রাইবোজোম তৈরি হয়, রাইবোজোম তৈরি হয়, প্রথম রাইবোজোম তৈরি হয় ওখান থেকে। দেন শুক্রাণু, দেন হচ্ছে বলছে শ্বেত রক্তকণিকা বিভাজনের জন্য অনুপস্থিত, মনে করো নিউক্লিওলাস, বিভাজনের কোষ, মানে বিভাজন কোষে প্রভৃত অনুপস্থিত কোন নিউক্লিওলাস। মানে সহজ কথায় বলতে চাচ্ছি যে প্রভৃতিতে এই যে নিউক্লিওলাস থাকে না কোথায়, ঠিক আছে। নিউক্লিওলাস থাকে না হলো শুক্রাণুতে, শ্বেত রক্তকণিকা এবং কোষ বিভাজনরত কোষ যেটা, সেগুলোতে কিন্তু থাকে না। মানুষের একটি বলতেছে মানুষের একটি মাত্র নিউক্লিওজোম থাকে, একটি মাত্র কোষে নিউক্লিওজোম কয়টা থাকে? একটি মাত্র কোষে, মানুষের একটি মাত্র কোষে নিউক্লিওজোম থাকে প্রায় 3 × 10⁻70, 3 × 10⁻70। দেখো এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এনজাইম হিসেবে কাজ করে কোনটা? মাইনর আরএনএ। মাইনর আরএনএ, আরএনএর আসলে 5টা ভাগ আছে, তার মধ্যে মাইনর আরএনএটা এটা মনে রাখতে হবে এনজাইমের হিসেবে কাজ করে। মাইনর আরএনএ অপর নাম কি? নিউক্লিও আরএনএ বা গাইড আরএনএ বা রাইবোজাইম। রাইবোজাইম, খেয়াল করে দেখো, রাইবোজাইম, মাইনর আরএনএ, গাইড আরএনএ। এটা ল্যাকটোজ অপেরন, গাঠনিক জিন, ল্যাকটোজ অপেরনের জন্য গাঠনিক জিন 3টা, ল্যাকটোজ অপেরন গাঠনিক জিন 3টা, ঠিক আছে। এটা মনে রাখো, এটা এমনি মনে রাখো এভাবে। সোলানাম নাইগ্রাম, উদ্ভিদের সবগুলো ক্রোমোজোম হলো মেটাসেন্ট্রিক। সোলানাম নাইগ্রামের সবগুলো উদ্ভিদ হলো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক বলতে কোনটা? ভি আকৃতির যে ক্রোমোজোমগুলো আছে, মানে ভি আকৃতির যে ক্রোমোজোম, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেখানে মাঝখানে থাকতেছে আর কি, তাহলে তো ভি তৈরি হবে। এখন আমরা কিছু পড়ে ফেলি আপডেট ইনফরমেশন, ঠিক আছে। এদের ভিতরে কিছু আপডেট ইনফরমেশন, যেমন আদিকোষের অঙ্গাণু এক প্রকার, আমরা তো জানি যে রাইবোজোম, আদিকোষ বলি আর হলো প্রকৃতি কোষ বলি, দুইটাতেই কোনটা থাকে? রাইবোজোম থাকে। 21 থেকে 23টা নিউক্লিওটাইড, ঠিক আছে। 21 থেকে 23টা নিউক্লিওটাইড থাকে অনলি, সেটা হলো মাইক্রো আরএনএ, মাইক্রো আরএনএ। এবং তোমাকে কিন্তু আমরা বললাম যে মাইনর আরএনএ যেটা বা মাইক্রো আরএনএ, ওটা হলো কিন্তু আরএনএ মানে ওটা এনজাইম হিসেবে ক্রিয়া করে। মাইক্রো আরএনএ মানে নিয়ন্ত্রণ জিনে ভূমিকা রাখে, এমআরএনএ কাজ বন্ধ করে মাধ্যমে। মাইক্রো আরএনএ জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কিভাবে? সেটা হচ্ছে এমআরএনএ কাজ বন্ধ করার মাধ্যমে। মাইক্রো আরএনএ জিন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে কিভাবে? এমআরএনএ কাজ বন্ধ করার মাধ্যমে। বলতেছে মানব জিনোমে প্রায় 1000-এর বেশি মাইক্রো আরএনএর জন্য কোড আছে, মাইক্রো আরএনএর জন্য কোড আছে 1000-এর বেশি। মাইক্রো আরএনএ আবিষ্কার করে কে? ভিক্টর অ্যামব্রোস আর গ্যারি রুবকুন। অ্যামব্রোস আর রুবকুন, এটা মনে রাখবো। এছাড়াও বলতে চাচ্ছে এখানে কোষের স্থিতিস্থাপক আবরণী কোনটা? কোষঝিল্লি স্থিতিস্থাপক বলছে। কোষের অভ্যন্তরে যোগাযোগ এবং মানে পরিবহনে সাহায্যকারী কোষীয় কঙ্কাল, কঙ্কাল বলেছে কিন্তু, সেটা হলো মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলস। হেয়ারপিন লুপ কোথায় থাকে? হেয়ারপিন লুপ থাকে হলো আরএনএতে, হেয়ারপিন লুপ থাকে আরএনএ। বিজ্ঞানী ফ্রোম্যানের মতে ভিত্তি পদার্থের ওপর জালিকাময় তন্তু, ভিত্তি পদার্থের ওপর জালিকাময় তন্তু দিয়ে গঠিত হলো প্রোটোপ্লাজম। দেন হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টম্যানের মতবাদ অনুযায়ী প্রোটোপ্লাজম হলো অসংখ্য ক্ষুদ্র এবং বৃহৎ আকৃতির বায়োপ্লাস জাতীয় একটা দানাদার তরল পদার্থ। মনে রাখতে পারি, এটা অতটা গুরুত্বপূর্ণ না। দেন বলতে চাচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে
অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে কোনটা? হাইড্রোক্সাইলেটিং প্রক্রিয়া। হাইড্রোক্সাইলেটিং প্রক্রিয়া বলতেছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করবে কোনটা? হাইড্রোক্সিলেটিং প্রক্রিয়া। ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিন থাকবে, আমরা আগেও পড়ছি হিস্টোন প্রোটিন থাকবে। সেটা কয় ধরনের? সেটা কিন্তু 5 ধরনের, এইভাবে বলতেছে 5 ধরনের। কীভাবে? অ্যাকচুয়ালি 4 ধরনেরই হয়, কিন্তু এই H2 2 রকম, একটা হলো H2A আর একটা হলো H2B। নাম হলো সেই H1 2 3 4ই, কিন্তু H2-র আবার দুটো ভাগ, H2A আর H2B। কোনো মানুষের জাইগোটে 21 নম্বর ক্রোমোজোমের 3টি সেট থাকলে তার নাম, সেটা হলো ডাউন সিনড্রোম। খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো তার কাছে 47টা ক্রোমোজোম থাকে, নর্মালি আমাদের ক্রোমোজোম থাকার কথা 46টা, কিন্তু দেখা যাচ্ছে 21 নম্বর ক্রোমোজোম, যেটা একটা অটোজোম, এইটা থাকার কথা হলো 2টা, কিন্তু থাকতেছে 3টা কপি। 3টা যেটা 46টা ক্রোমোজোম হওয়ার কথা ছিল, 46টা না হয়ে ওই যে একটা এক্সট্রা হয়ে যাচ্ছে, এটার জন্য এটা হলো ডাউন সিনড্রোম। এই রোগটার নাম ডাউন সিনড্রোম। তো আমাদের মেইন জিনিস, এদের মধ্যে একদম বেসিক সব ধরনের জিনিস, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস পড়ানো শেষ। এখানে কিছু ইনফরমেশন টুইস্ট আছে, বিষয়টা প্রায় একই রকম, এরকম জিনিস। যেমন খেয়াল করে দেখো, মানবদেহের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু, কিন্তু ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা। আমরা বললাম যে ওই অনুচক্রিকায় দাগাবা, অনুচক্রিকায় মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। নিউক্লিয়াসের বলতে চাচ্ছে যে প্রোটোপ্লাজমের অংশ, কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়। বলছে এখানে গুরুত্বপূর্ণ কথা, নিউক্লিয়াস কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজম কিন্তু আমরা ভাগ করছি 3 ভাগে। একটা হচ্ছে বাইরের কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, এবং তোমার হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কিন্তু প্রোটোপ্লাজমের অংশ, সাইটোপ্লাজমের অংশ না, এটাই বোঝাইতে যাচ্ছে। এবং কোষের বৃহৎ অঙ্গাণুর কথা যদি বলতাম, টোটাল কোষ, তাহলে কিন্তু নিউক্লিয়াস। কিন্তু যদি বলি সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু নিউক্লিয়াস বিষয়টা পড়বে না, এটা মাথায় রাখবা। সাইটোপ্লাজম নিউক্লিয়াসের মধ্যে পড়ে, তাহলে হবে প্লাস্টিড। বোঝা গেল কথাটা? মাইটোকন্ড্রিয়াকে শক্তির উৎপাদনের পদার্থ বলা হয়, কিন্তু শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয় কিন্তু ক্লোরোপ্লাস্ট। রূপান্তর এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে কোষঝিল্লি, কিন্তু এনজাইম বা এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু গলগি বডিও দেখবো, যে এনজাইম, প্রাণরস, পানি নির্গমন, এগুলো আমরা দেখছি গলগি বডি। একই ধরনের জিনিস। শুক্রাণু অ্যাক্রোজোম তৈরিতে গলগি বডি হেল্প করে, কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরিতে মাইটোকন্ড্রিয়া হেল্প করে। তাহলে এভাবে খুবই গুরুত্বপূর্ণ কথা। নিচে কোনটি শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তখন কিন্তু তুমি গলগি বডি দিলে হবে না। তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরিতে মেইনলি হেল্প করে খুবই গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু শুক্রাণুর যে লেজ গঠনের কথা যদি বলে, লেজ গঠনের কথা বলে, তাহলে কিন্তু সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ গঠনের কথা বললে সেন্ট্রিওল। কোষের অভ্যন্তরে পিএইচ এবং পানির চাপ রক্ষা করে কোনটা? অনেক জায়গায় এই কোশ্চেনটা বারবার আসছে, অনেক জায়গায়। সেটা হলো কোষ গহ্বর, পিএইচ এবং পানির চাপ রক্ষা করে। কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণে ভূমিকা হলো কিন্তু সাইটোপ্লাজম। অম্লত্ব ক্ষারত্বের কথা বলে সাইটোপ্লাজম, কিন্তু কোষের অভ্যন্তরে পিএইচ বা পানির চাপের এটার কথা বললে কোষ গহ্বর। এখন আসলে মাকুতন্তু গঠন করে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে হলো সেন্ট্রিওল। মাকুতন্তু গঠন করে প্রান্তীয় গমনে সেন্ট্রিওল সাহায্য করে। এখন মাকুতন্তু গঠন করে আসলে সেন্ট্রিওলের মধ্যে মাইক্রোটিউবুলস জাতীয় পদার্থ থাকে, তো ওইটা দিয়ে মাকুতন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কোষ বিভাজনের সময় এই বিপরীত মেরুতে কিন্তু চলতে সাহায্য করতেছে মাইক্রোটিউবুলস বলতে পারি, বা তোমার এই সেন্ট্রিওল তৈরিকারী পদার্থগুলা, ঠিক আছে। এটাই সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করে হলো সেন্ট্রিওল। সিলিয়া বা ফ্লাজেলা সৃষ্টি করে সেন্ট্রিওল, যেটা চলতে সাহায্য করে। কিন্তু সিলিয়ার বিচলন ওই একই মাইক্রোটিউবুলসই। আমরা সিলিয়া রিলেটেড কোনো জিনিস আসলেই আসলে সিলিয়া ফ্লাজেলা এটা চলতে সাহায্য করবে, এটা সেন্ট্রিওল তৈরি করবে বা মাইক্রোটিউবুলস তৈরি করবে, এরকম কোষীয় কঙ্কাল তৈরি করবে। সিস্টার্নি ভেসিকুলার টিউবুল, আমরা বলতাম এভাবে সিভিট, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আছে। খেয়াল করে দেখো, সিভিট সিস্টার্নি ভেসিকুলার টিউবুল, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু সিস্টার্নি ভেসিকুলার ভ্যাকুয়াল, খেয়াল করে দেখছো, এটাই কিন্তু বলছে টিউবুল, আর এটা বলছে ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়ালটা হলো গলগি বডি। বুঝে গেল? গলগি বডির অংশ হলো 3 ধরনের। গলগি বডি 3 ধরনের, এটা হলো সিস্টার্নি ভেসিকুলার আর ভ্যাকুয়াল। আর সিভিট যদি বলতাম সিস্টার্নি ভেসিকুলার টিউবুল, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। জীবনের ব্লুপ্রিন্ট বলা হবে কোনটাকে? ক্রোমোজোম। আর মাস্টার ব্লুপ্রিন্ট বলতে হবে জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট বলতে হবে জিনোম। মাস্টার মলিকিউল বলতে হবে ডিএনএ। মাস্টার মলিকিউল বললে ডিএনএ। দেন হচ্ছে পরিণত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে 25 থেকে 60টা। পরিণত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে 25 থেকে 60টা। ক্লোরোপ্লাস্টের সংখ্যা থাকবে 10 থেকে 24টা। দেখো, খেয়াল করে দেখো,
আমরা কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে ক্লোরোপ্লাস্টের কথা বলে 10 থেকে 40টা, কিন্তু প্লাস্টিড এটা হলো 25 থেকে 60টা, এবং প্রোটোপ্লাজম পানি পার্সেন্ট আগেও বলছি 70 থেকে 90, আর সাইটোপ্লাজম হলো 65 থেকে 96। তা টোটাল আমরা যে জিনিসটা পড়লাম খেয়াল করে দেখো, একদম টোটাল এই যে শখটুকু যদি পড়তে পারো, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা এই শখটা যদি পড়তে পারো আসলে এর মধ্যে থেকে সকল এমসিকিউগুলো থেকে যাবে। আমরা এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ে করাই ফেলবো ইনশাল্লাহ। তো সবাই সেগুলোও দেখার না থাকলে, এবং পরবর্তীতে এগুলো বারবার বারবার পরে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।